আমরা পড়ছি আইন আদালত বা এমসিকিউ ফাউন্ডেশন নোট হতে, পড়ছি সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনের এখন পার্ট 7, ধারা 115 থেকে 134 আলোচনা করা হবে। অষ্টম অধ্যায় শুরু হচ্ছে। অষ্টম অধ্যায়ে 3টি মাত্র ধারা আছে, 115, 16 এবং 117। এখানে আলোচনা করা হয়েছে প্রতিবন্ধ বা স্টপেল। আমরা সিপিসির মধ্যেও কিছুটা স্টপেল পড়ার চেষ্টা করেছি, কোথায়? লিখিত ক্লাসে, তাই না? জি স্যার। 115তে স্টপেল বলতে কি বোঝায়? প্রতিবন্ধ বা স্বীকৃতির বাধা বা নিবৃত্তি, এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ স্টপেল। এর আগে একবার প্রশ্ন এসেছিল সম্ভবত 2023 সালে, যে ফ্লিডিং দ্য গ্র্যান্ড বা স্টপেল কত ধারার বিষয়বস্তু? এটাও কিন্তু 15 ধারায়, 115 ধারায়। 115 ধারায়। জি। ব্যক্তির ঘোষণা, কার্য বা কার্যবিরতি দ্বারা স্বেচ্ছায় অন্য কাউকে কোনো বিষয়ে সত্য মর্মে বিশ্বাস করিয়েছে বা করতে দিয়েছে, উক্ত বিশ্বাসের ভিত্তিতে কাজ করতে দিয়েছে, সেক্ষেত্রে দুই পক্ষ বা তাদের প্রতিনিধির মধ্যে মোকদ্দমায় প্রথমোক্ত ব্যক্তি তার প্রতিনিধি উক্ত স্বীকৃত বা স্বীকার করা বিষয়ের সত্যতা অস্বীকার করতে পারবে না। যেমন আমি অনলাইনে কি দিলাম, অ্যাড দিলাম যে আমি বার কাউন্সিলের এমসিকিউ কোর্স করাবো। তো আপনারা আমার কথায় বিশ্বাস স্থাপন করে আপনারা বিকাশের মাধ্যমে আমাকে পেমেন্ট দিলেন, এবং আমি বললাম যে এর বিনিময়ে এই যে স্ক্রিনে যে নোট দেখা যাচ্ছে, নোটটা আপনাদের পেমেন্ট কুরিয়ারে পাঠিয়ে দিব, এবং আমি আপনাদেরকে পরীক্ষার আগ পর্যন্ত কোর্স করাবো। এটা হচ্ছে কি আমার কথা, প্রতিশ্রুতি, তাই না? জি। হ্যাঁ। এবার আমার কথায় যারা যারা আপনারা ভর্তি হয়েছেন, আমার দায়িত্ব কি? আপনাদের পড়িয়ে এটা পরীক্ষার আগ পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট দেওয়া, আমার কাছ থেকে যতটুকু দেওয়া সম্ভব। এখন ইন কেস জি। এই ধরনের কোনো কাজ কেউ যদি অনলাইনে করে, করার পরে টাকা পয়সা নিয়ে আর সে কি করলো না, কোর্স করলো না, কোনো নোটও দিল না বা কোনো কিছুই করলো না, পুরো স্ক্যাম করলো, করার পরে এখন ওই ব্যক্তি যদি পরে আবার ফেসবুকে বা ইউটিউবে এসে বলে যে আমি যে ঘোষণা দিয়েছিলাম আপনারা বিশ্বাস করে কেন টাকা দিয়েছেন, এই কথাটা আচ্ছা কি আচ্ছা। বলা যৌক্তিক হবে? না না। যৌক্তিক হবে আর না। এটা এভিডেন্স হিসেবেও কাজে লাগানো যাবে। হ্যাঁ, কি কি কারণে যুক্তি হবে না? কারণ আপনার কথায় বিশ্বাস স্থাপন করে আপনাকে মানুষ অর্থ দিয়েছে, এখন আপনার দায়িত্ব সেটা কি পালন করা। তাহলে জি। আমি আমি বলিনি, এটা বলার মানে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। এখন আমি যদি মানে কোনো কারণে অসুস্থ হয়ে যাই, বা আমি কোর্স করাতে যদি কি হই, একেবারে সম্ভবই হচ্ছে অপারগ। না, অপারগ হয়ে যায়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কি রিফান্ড করে দিতে হবে। যদি শুরুই করতে না পারি, পুরো টাকা ফেরত দেওয়া উচিত, তাই না? কিন্তু শুরু জি। করে একটা পর্যায়ে আমি আর কন্টিনিউ করতে পারছি না, তাহলে রিফান্ড করে দেওয়া, একটা পার্সেন্টেজ করে দেওয়া উচিত। এটা একটা বাস্তব উদাহরণ দিচ্ছে। এখন যদি জি, আমি সেটা সেটাও না আলোচনার করি, মাধ্যমে সমঝোতা। হ্যাঁ, জি। সেটাও যদি আমি না করি, তাহলে আমার পক্ষে আমার নিজের আর কোনো ডিফেন্স থাকবে না, থাকবে কি? জি। জি। কারণ অনলাইনে যে আমি ঘোষণা দিয়েছি সেটাতে এভিডেন্স আছে। এবার এই আইনটা কত সালের? 1872 সালের। ওই সময় তো আর অনলাইনের এগুলো ছিল না। তাহলে বাস্তব উদাহরণ দিই, যেটা প্রশ্ন আসার মতন। মনে করেন মানুষ কি করলো, যে একটা জমিতে পোস্টার দিয়েছে, সাইনবোর্ড দিয়েছে, এই জমি বিক্রয় হবে, একটা মোবাইল নাম্বার নিচে দিয়ে দিয়েছে, এরকম হয় না বাস্তব এখন? জি। হুম। এখন ওই নম্বরে কল দিলেন, কল দিয়ে বিশ্বাস করে আপনি তার কাছ থেকে জমিটা রেজিস্ট্রি করে নিলেন। রেজিস্ট্রি করার পরে আপনি জানতে পারলেন যে ওই জমিটা তার না, কার? তার বাবার। এবং এই ঘটনার কিছুদিন পরে, তার বাবা মারা গেল। মারা যাওয়ার পরে ওই সম্পত্তি সে আবার ওয়ারিশ সূত্রে পেল। কারণ বাবা মারা গেলে সন্তান তো পাবে, তাই না? জি। এখন ওই ব্যক্তি, যেই ব্যক্তি জমি বিক্রয় করলো, সে আবার গ্রহীতার বিরুদ্ধে কি করছে? ওই দলিল বাতিলের মামলা করছে। কি তার যুক্তি কি? যে যখন আমি জমি বিক্রয় করেছিলাম তখন এটার প্রকৃত মালিক আমি ছিলাম না, মালিক ছিল আমার বাবা। বুঝতে পেরেছেন? জি। জি। তার জি। মানে সে ঘোষণা দিল আমি মালিক, আপনারা যারা কিনবেন যোগাযোগ করেন এই নম্বরে,
একজন যোগাযোগ করলো, টাকা দিয়ে কিনে ফেললো, এখন ওই দলিল বাতিলের মামলা করছে। কি যুক্তি? কারণ ওই সময় আমি মালিক ছিলাম না, আমি বিক্রয় করার অধিকার রাখি না আইনত। এখন এই মামলায় কি হবে? আদালত এখন যে বিবাদী সে বলবে যে সে আমাকে প্রস্তাব দিয়েছিল এবং সে সঠিকভাবেই আমার কাছে বিক্রয় করেছে এবং বর্তমানে সে ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক। আদালত কিন্তু ওই ব্যক্তির মামলা খারিজ করে দিবে, কারণ বলবে আপনি তখন বলেছিলেন যে এই সম্পত্তি আমার, এখন অস্বীকার করতে পারবেন না। এটাই কি স্টপেল। বুঝতে পেরেছেন? জি জি। তাহলে একবার পূর্বে স্যার, আপনি স্বীকার। লাস্টের যে উদাহরণটা দিচ্ছেন না স্যার, রিসেন্টলি ওরকম কিন্তু একটা ঘটনা ঘটছে। এটা তো অহরহ ঘটে। একজন, হ্যাঁ, হ্যাঁ, মানে অহরহ কোর্স ঘটে করানোর এরকম। নাম করে নাকি 25,000 করে নিছে আর করে নাই। তো এখানে ফ্যাক্টটা কি, একবার পূর্বে স্বীকার করলে তার অস্বীকারের সুযোগ নেই। একটা মানুষ হিসাবে তো এটা করা উচিত না। মুসলমান হিসাবে ওয়াদা করে, ওয়াদা অস্বীকার করলে কি হয়? মুনাফিক হয়ে যায়, তাই না? জি তাহলে কৃত অন্যায়ের সুযোগ নেওয়া যায় না। তার মানে আমি অন্যকে প্রতারণার মাধ্যমে ঠকানোর জন্য একটা জাল ফাঁদ পাতলাম, সেই ফাঁদে কেউ পা দিল, আমার অর্থনৈতিক কিছু উন্নয়ন হলো, পরবর্তীতে আমি বিপদে পড়বো। জি তারপরে বলছে সুবিধা গ্রহণ করে দায়িত্ব অস্বীকার করা যায় না। তার মানে আমি আপনাদের থেকে কি নিলাম? পেমেন্ট নিলাম, সুবিধা নিলাম, এখন আমার দায়িত্ব আপনাদের কষ্ট হলে আমাকে পড়াতে হবে, কারণ আমি দায়িত্ব অস্বীকার করতে পারবো না, তাই না? জি পয়েন্ট টু বি নোটেড, প্রতারণা তো প্রতারণাই, আমরা পেনাল কোডের 415 ধারায় প্রতারণার সংজ্ঞা পাই, তাই না? জি এস্টপলের ক্ষেত্রে প্রতারণা নাও থাকতে পারে, মানে প্রতারণা থাকাটা আবশ্যক নয়, মানে থাকতেও পারে নাও থাকতে পারে। প্রতারণা থাকলে তো অপরাধ ডাবল হয়ে গেল, তার সিভিল লাইবিলিটি তারপর আবার ক্রিমিনাল লাইবিলিটিও হয়ে গেল। কিন্তু যদি প্রতারণা না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র কি সিভিল লাইবিলিটি তৈরি হবে। এস্টপেল শুধুমাত্র সিভিল লাইবিলিটি তৈরি করবে, কিন্তু ক্রিমিনাল লাইবিলিটি তৈরি করবে না। তবে প্রতিবন্ধ অধিকার সৃষ্টি করে না বা মোকদ্দমার কারণও হয় না। প্রতিবন্ধ কি করে না? দেখেন, অধিকার সৃষ্টি করে না বা মোকদ্দমার কারণও হয় না। বুঝতে পেরেছেন কিভাবে? আমি একটা কাজ করতে বললাম, এই কাজে কেউ বিশ্বাস করে টাকা দিল, এই অবস্থায় কেউ যদি বলে যে আপনি আর এটা অস্বীকার করতে পারবেন না, আমি তো অস্বীকার করছি না, আমার তো কাজ আমি করছি। যখন আমি জি অস্বীকার করব তখন কজ অফ অ্যাকশন সৃষ্টি হবে। বুঝতে পেরেছেন? জি জি তার মানে প্রতিবন্ধ হচ্ছে যে গ্রহীতা, তার সুরক্ষা হিসাবে কাজ করে। বুঝতে পারলেন বিষয়টা? জি জি স্যার। হুম। দ্ব্যর্থবোধক, দ্ব্যর্থবোধক শব্দের অর্থ কি? অস্পষ্ট, এমবিগুয়াস। এই ইংরেজিটা মনে রাখতে হবে। এই ইংরেজি শব্দ দিয়েও অপশনে প্রশ্ন আচ্ছা আসতে পারে। বা অস্পষ্ট বিষয়ে প্রযোজ্য হয় না, কিন্তু সুস্পষ্ট নির্দিষ্ট বিষয়ে প্রযোজ্য। এখন আমি এমনভাবে একটা ঘোষণা দিয়েছি, আমার ঘোষণা কেউ যদি ভুল বুঝে, আমার ঘোষণা কেউ যদি ভুল বুঝে, মানে অস্পষ্ট একটা ঘোষণা দিলাম, ভুল বুঝে কেউ যদি এটা বিশ্বাস করে ফেলে, সেক্ষেত্রে সেটা কি হবে? আমার দায় হবে না, যে ভুল বুঝলো তার দায় হবে। কারণ স্পষ্ট বিষয়ে প্রতিবন্ধ থাকবে, অস্পষ্ট বিষয়ে কেউ বিশ্বাস করলো কেন? বুঝতে পারেননি? জি জি জি। আরেকটা পয়েন্ট হচ্ছে আইন বিষয়ে প্রতিবন্ধ প্রযোজ্য নয়, অকার্যকরী। এখন আমি একটা কিছু দাবি করলাম যেটা বেআইনি, আইনত সেটা করা যায় না, বেআইনি। ঠিক আছে? তো এই আচ্ছা বেআইনি বিষয়টা অ- পরবর্তীতে আর কি করা যাবে না, প্রতিবন্ধ হিসাবে বাধা সৃষ্টি করতে পারবে না। কারণ আইনটা কি করবে? আগে আসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা মানে আমি এমন একটা কাজের কথা বললাম যেটা আইনে সাপোর্ট করে না, এখন পরবর্তীতে আদালতে গিয়ে অপরপক্ষ আমাকে ওই কাজ করতে আর বাধ্য করতে পারবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা তার মানে আমি ঘোষণা দিলাম যে আমি এই কাজটা করে দিব, কিন্তু ওই কাজটা অবৈধ। এখন অপরপক্ষ যদি আমাকে টাকা দেয়, তাহলে ওই কাজটা আমি করে দিতে বাধ্য নই, এবং অপর ব্যক্তি আদালতে গিয়ে আমাকে বাধ্য করতে পারবে না, কারণ আইনে সেটা কি? অবৈধ। আইনে সেটা তো সমর্থনই করে অবৈধ। না আইনে। মনে করেন ক খকে যে বলল যে আমার কাছে এত পিস কি আছে, মাদক দ্রব্য আছে, হ্যাঁ, জি তো এইটা তুমি ঢাকা থেকে রাজশাহী পৌঁছে দিবে, তাহলে তোমাকে 20,000 টাকা দিব। এখন বললো যে আমাকে তাহলে 10,000 অ্যাডভান্স দিতে হবে,
10,000 অ্যাডভান্স নিল, নিয়ে আর কাজটা করলো না, তাহলে সে আদালতে গিয়ে মামলা করতে পারবে যে 10,000 অ্যাডভান্স ফেরত দিতে? বাধ্য করতে পারবে? না, পারবে না। তার তাহলে রিজনই অবৈধ। সেই তো অবৈধ। ফেসে যাবে, তাই না? জি। তাহলে স্টপেলটা মোটামুটি বুঝতে পারলেন তো? জি তারপরেও স্যার। বুঝতে হলে 115 ধারা থেকে যে বিগত সালের প্রশ্নগুলো একটু দেখে নেবেন, আরো ক্লিয়ার হবে। 116, দখলকারীর মানে যিনি সত্ত্ববান, অনুমতিক্রমে ব্যবহারকারী বা প্রজার প্রতিবন্ধ মানে স্বকার্যজনিত বাধা। মনে করেন এই মুহূর্তে আমি যে জায়গায় আছি এটা একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাট, এটা একটা 7 তলা ভবন। এই ভবনের মালিক একজন এমবিবিএস ডাক্তার, ওনার আবার একটা কি আছে, ক্লিনিকও আছে, হাসপাতাল আছে আচ্ছা। প্রাইভেট। তো ডাক্তার সাহেবের বিল্ডিং, আমি কি প্রজা বা ভাড়াটিয়া হিসেবে আছি, তাই না? টেনেন্ট। জি। টেনেন্ট হিসেবে আছি। তার বিনিময়ে আমি প্রতি মাসে তাকে একটা কি দিচ্ছি, ভাড়া দিচ্ছি। জি। এবং আমি যে এই বাসায় প্রথম যেদিন প্রবেশ করলাম, অগাস্ট মাসে 2025 সালের, তার অনুমতি নিয়ে তো প্রবেশ করেছি, তাকে আমি কি এই বাসায় জোর করে প্রবেশ করেছি? না, না, না। তাহলে অনুমতি নিয়ে প্রবেশ করেছি, এবং আমাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে, মৌখিক হোক আর ডকুমেন্টারি হোক। জি। তাহলে ভাড়াটিয়া বা ব্যবহারকারী বা তার স্থলবর্তী প্রতিনিধি, এখন আমি এখানে আছি, ভাড়া থাকছি। এখন ভাড়া এখানে থাকতে থাকতে আমি যদি ঢাকায় শিফট করি, আর আমি যদি ছোট ভাইকে এখানে রেখে যাই, যে আমি এই ফ্ল্যাটে ছিলাম, এবার তুমি এই ফ্ল্যাটটা ব্যবহার করো, আমার ছোট ভাই। এখন আমার ছোট ভাই জি। ওই কি করবে, ভাড়াটা দিবে, বা ছোট ভাইয়ের পক্ষে আমি জি। ভাড়া দিব, বা আপনি তাই তো না? কেয়ারটেকারই রেখে গেলেন। জি। হ্যাঁ, তো এখানে আমার প্রতিনিধি যদি আমি কাউকে রেখে যাই, তাহলে প্রতিনিধি ভাড়া পৌঁছিয়ে দিচ্ছে। জি। কর্তৃক ব্যবহার শুরুর সময় তার মালিকের উক্ত স্থাবর সম্পত্তিতে সত্য ছিল না মর্মে পরবর্তীতে কোনো সময় তা অস্বীকার করতে পারবে না। মনে করেন আমি কোনো কিছু ভাড়া নিয়ে পরবর্তীতে আমি দাবি করতে পারবো না যেটা আমার, বা আমি জোর করে এখানে অবস্থান করেছি, 12 বছর ধরে এখানে আছি, এখন তামাদি আইনের 28 ধারা মতে আমি অ্যাডভার্স পজিশন দাবি করতে পারবো না। অ্যাডভার্স পজিশনের প্রথম শর্তে হচ্ছে জোরপূর্বক দখল করতে হবে। আমি কি জোর করে এই ফ্ল্যাটে উঠেছি? না, না, না। না। আমার এলাকায় বানেশ্বর বাজার, হ্যাঁ, বানেশ্বর বাজারে আমি আরেকটা, মানে আমার এলাকায়, এই রাজশাহী থেকে 20 কিলোমিটার দূর হয় আমার শহরে যেখানে থাকি এখান থেকে। তো সেখানে আমি আরেকটা চেম্বার, সেকেন্ড চেম্বার খোলার পরিকল্পনা করছি। তো মনে করেন সেখানে একটা দোকান ঘর নিলাম, যে চেম্বার খুললাম। তো সেখানেও তো আমি তাকে ভাড়ার বিনিময়ে তো ব্যবহারকারী বা ভাড়াটি হিসাবে ঢুকবো। এখন আমি মনে করেন সেখানে 12 বছর 13 বছর চেম্বার করার পর যদি আমি দাবি করি যে না, এটা আমি জোর করে দখল করে আছি, এটা আমার, এটা করা যাবে না। কেন করা যাবে না? ওই এস্টপেল আমাকে বাধা দিবে। কেন? কারণ আমি যখন প্রবেশ করছিলাম তখন আমি মেনে নিচ্ছিলাম যে আপনি মালিক, আমি ভাড়াটিয়া, এই হচ্ছে মাসিক ভাড়া আপনাকে দিব। ক্লিয়ার হলো বিষয়টি? জি। জি তার মানে স্যার। এখানে ভাড়াটিয়ার অস্বীকার করতে পারবে না কি, মালিকের মালিকানা। তাহলে ধারাটির উদ্দেশ্য প্রতারণামূলকভাবে দখলমূলে স্থাবর সম্পত্তিতে সত্ত্ব অর্জনকে বাধাগ্রস্ত করা। কোনো ভাড়াটিয়া যেন কোশ্চেন মালিকের ছিল। সম্পত্তি জোর করে দখল করেছে এই দাবি করতে না পারে, স্টপেজ তখন বাধাগ্রস্ত করবে। এখন মালিকের কি থাকবে, জি। মালিকের পক্ষে কি এভিডেন্স থাকবে, ওই যে এগ্রিমেন্ট যদি থাকে, অথবা এগ্রিমেন্ট নাও থাকলে পার্শ্ববর্তী যে অথবা ঘর ভাড়া ভাড়াটিয়াগুলো রসিদ। আছে, পার্শ্ববর্তী যে ভাড়াটিয়া স্যার আমার আছে, একটা কোশ্চেন ছিল। তাদের তাদের মৌখিক সাক্ষ্য, এবং যদি ভাড়ার রসিদ থাকে সেটা, বুঝতে জি। পেরেছেন? জি। তো স্যার এই যে, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর বলেন। স্যার হচ্ছে যদি হচ্ছে মৌখিক চুক্তি না করি মানে লিখিত চুক্তি করি সেক্ষেত্রে কি স্যার একটা জাস্ট সাদা কাগজে দুইজন মানে লেখে সবকিছু লেখে দুইজনের দুই পক্ষের সই নিলে কি হবে নাকি এটা কোনো স্ট্যাম্প করতে 300 হবে? টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এই ধরনের মানে চুক্তিগুলো করা উচিত। বুঝতে পেরেছেন? ভাড়াটিয়া চুক্তি, তাহলে সেটার এভিডেন্সিয়াল ভ্যালু বেড়ে যাবে। সাদা কাগজের ভ্যালু স্যার কম। ডায়েরি বা ধরুন কাগজে যদি করি সেটার ভ্যালুয়েশন কেমন হয়? ভ্যালুটা কম হয়ে যাবে। কিছু কিছু চুক্তি আবার কি করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। সেটা আবার রেজিস্ট্রেশন না করলে সেটার ভ্যালু থাকবে না। আপনি একটা স্থাবর সম্পত্তি কিনবেন,
সেটা অবশ্যই রেজিস্ট্রি করতে হবে, শুধু চুক্তি করলে হবে না। সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে হবে, রেজিস্ট্রি না থাকলে আপনি আর মালিকানা দাবি করতে পারবেন না সেটা দিয়ে। তার মানে এভিডেন্সিয়াল ভ্যালু জিরো হয়ে যাবে তখন। বুঝতে পারলেন? জি জি জি। ওকে, থ্যাংক ইউ স্যার। 117, বিনিময় পত্র বা বরাত চিঠি, যেটাকে বিল অফ এক্সচেঞ্জ বলা হচ্ছে, এখন এটাকে আমরা চেক হিসাবে ধরে নিচ্ছি। চেক স্বীকৃতিদাতা, গচ্ছিত গ্রহীতা মানে জামানত গ্রহীতা ও অনুমতিক্রমে ব্যবহারকারীর প্রতিবন্ধ এখানে 117তে আছে। 117 থেকে সাধারণত প্রশ্ন আসে না। তো এটার বিষয়বস্তু কি, কত ধারায় আছে এতটুকু মনে রাখলেই হবে। মনে করেন আমি একজনকে চেক দিলাম, আমার স্বাক্ষর আছে, পরে আর আমি অস্বীকার করতে পারবো না যে এটা আমি দিইনি। এই হচ্ছে মূল বক্তব্য। বুঝতে পেরেছেন? জি জি এবার শুরু হচ্ছে নবম অধ্যায়, ধারা 118 থেকে 134 আছে, সাক্ষীর যোগ্যতা। এখন যদি প্রশ্ন আসে, একটি প্রশ্ন এসেছিল সম্ভবত 2023 সালে, যে সাক্ষীর যোগ্যতা কোনটি, কত ধারায় সাক্ষীর যোগ্যতা আলোচনা করা হয়েছে। অপশনে ছিল হচ্ছে 120। তো এখানে 118 থেকে শুরু করে 134, এই অধ্যায়ের নামই হচ্ছে সাক্ষীর যোগ্যতা, মানে প্রতিটা সেকশনই সাক্ষীর যোগ্যতা বয়ান করে। বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে এখানে 120 একটা ধারা ছিল এবং বাকি ধারাগুলো এই 118 থেকে 134 এর রেঞ্জের বাইরের অন্য ধারা, যেমন 115, 111, 110। তাহলে জি উত্তর জি অবশ্যই 120 হবে। 20 হবে। জি বুঝতে পেরেছেন? এই প্রশ্নটা আমি অবশ্য দিয়েছি আমার ওই যে পরিচিতি অংশে, প্রথম দিকে সাক্ষ্য আইনের। 118 কি বলা হচ্ছে, যে সাক্ষ্য প্রদান করতে পারে, তার মানে কার সাক্ষী হওয়ার যোগ্যতা, তার মানে এটাকে ইলিজিবিলিটি অফ উইটনেস, সাক্ষীর যোগ্যতা। 118 জি ধারায় এটা হচ্ছে একটা মানে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বা সেকশন। এখানে বলে দিচ্ছে কারা কারা সাক্ষী হতে পারবে, মানে মোটা দাগে, মোটা দাগে বলতে ওভারঅল বোঝাতে, জি যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম সকল ব্যক্তি। তার মানে যে কোনো ব্যক্তি কি হতে পারে, সাক্ষী হতে পারে। এই ক্ষেত্রে অল্প বয়স্ক শিশু, তার মানে এজ ডাজ নট ম্যাটার, তার বয়স কত ছোট না কত অতি বার্ধক্য সেটা ম্যাটার না। দৈহিক বা মানসিক ব্যাধিগ্রস্ত, সে যদি মানসিক ব্যাধিগ্রস্ত মানে কি হয়, ইনস্যান বা ম্যাড, ঠিক আছে, মেন্টালি জি অ্যাবনর্মালও যদি হয়, বা দৈহিক ব্যাধিগ্রস্ত বিকলাঙ্গ বা কোনো অসুস্থ ব্যক্তি বিছানাগত হয়ে আছে, ব্যক্তিও সাক্ষী হতে পারবে। তবে শর্ত কি, যদি প্রশ্নের অর্থ বোঝার বোধ শক্তি থাকে, মানে কি প্রশ্ন করা হচ্ছে সেটা বুঝে যদি উত্তর দিতে সক্ষম হয়, সেক্ষেত্রে সে সাক্ষ্য দিতে পারবে। তার মানে একজন 2-3 বছরের শিশু কি বাবা মাকে চিনে না? জি জি চিনি। চিনে। এখন তাকে যদি প্রশ্ন করা হয় যে এইটা কে নিয়েছে বলো তো বাবা, সে যদি নিতে দেখে এবং সামনে যদি লোকজন মানে 10 জন উপস্থিত থাকে, সে কিন্তু বলতে পারবে, দেখাই দিতে পারবে ইশারা করে যে কে নিয়েছে এটা। তার মানে সিচুয়েশন বলে দিবে যে আসলে এই সাক্ষীটা এই মামলায় উপযুক্ত কিনা। বুঝতে জি পেরেছেন? জি স্যার। স্যার। তার মানে শিশু সাক্ষী দিতে পারবে, যেমন আমার মামলায় আমি 7 বছরের একজন শিশুকেও কি করেছি, সাক্ষী করেছি, এবং সে সাক্ষ্য দিয়েছে। আচ্ছা আচ্ছা এবং আরেকটা মামলায় আমি 10 বছরের একটা শিশুকে সাক্ষ্য মানে সাক্ষী হিসাবে রেখেছি। আগামী সম্ভবত 23 সাথে ডেট আছে সেই মামলায়। মা মামলা করেছে বাবার বিরুদ্ধে যৌতুকের, এই মামলায় আমি ছেলেকে সাক্ষী করে রাখছি। এখন সাক্ষী দিতে আসবে কিনা ছেলে জানি না, দেখা যাক। 119, বোবা সাক্ষী, ডাম্প উইটনেস। প্রশ্ন আসতে পারে কত ধারায় বোবা সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। 119 ধারা। বোবা মানে কি, যে কথা 119। বলতে পারে না, যে কথা বলতে পারে না, তার মানে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেনি, তাই না? জি আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। আপনারা 2 জন সহ যারা ক্লাসে আছেন, 20 জন ক্লাস করছেন,
যিনি উত্তর দিতে পারবেন তিনি হাত উত্তোলন করবেন। মনে করেন যে একটা শিশু জন্মগ্রহণ করলো, জি তার বাবা মা দুইজনই সুস্থ। এখন শিশু, আমরা দেখি যে তার যে সিক্স সেন্স, তার মধ্যে চোখ, সে দেখতে পাচ্ছে, ঠিক আছে, তারপর হাত পা ঠিক আছে, আবার তার যে বাক যন্ত্র, তার মানে আমরা কথা জি যে বলি, তাই না, জি জিহ্বা, কণ্ঠ নালী সবকিছু ঠিক আছে। তার মানে তার কথা বলতে কোনো সমস্যা নাই। কিন্তু তার একটা অসুবিধা কি, তার নাকের গন্ধ নেওয়ার ক্ষমতাও ঠিক আছে। তার কাছে দুর্গন্ধময় কোনো কিছু নিয়ে গেলে সে সরে যাচ্ছে, একটা শিশু বোঝা যাচ্ছে। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে তাকে পেছন থেকে ডাকলে সে কি নিচ্ছে না, রেসপন্স করছে না, বা জি তার কাছে জোরে শব্দ হলে সে রেসপন্স করছে না। তার মানে দ্বারা কি বোঝা গেল, সে কানে শুনতে পাচ্ছে না। তো জি বধির, বধির মানে বোঝেন, কানে শোনে না। জি জি আর বোবা মানে কি, মুখে বলতে পারে না। জি এখন একটা শিশু জন্মগতভাবে যদি বধির হয়, কানে না শুনতে পারে, তার বোবা হয়ে যাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? স্যার কত পার্সেন্ট এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে সম্ভাবনা অনেক বেশি স্যার, কারণ যারাই কালা হয় তারাই বোবা হয় বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ। স্যার। আর আর কে বলবেন যে কানে শুনতে পায় না, এখন ভবিষ্যতে তার মুখে বলতে পারার সম্ভাবনা কত, বা বলতে না পারার মানে বোবা হয়ে যাওয়ার সম্ভাবনা কেমন? অরিন আপু কি বলছেন? স্যার 100%, কেননা যদি একদমই শুনতে না পারে সে কিভাবে বুঝবে কোন ল্যাঙ্গুয়েজটা তার কানে যা, মানে কি বুঝবে সে? সে তো শুনতেই পাচ্ছে না, আমি চাইনিজ বলছি না জাপানি বলছি নাকি ইংলিশ বলছি, সে তো বলতেই পারবে না। হ্যাঁ, ওমর খায়ের ভাই বলেন। তার তার মানে যেহেতু বুবু হয়ে যাওয়ার সম্ভাবনা তার, কিন্তু তার 95% স্যার। কতটুকু? কারণ মানে কোনো, মানে কানে শুনতে পায় না এরকম ব্যক্তির মানে বোবা হবে না, মানে কথা বলতে পারার সম্ভাবনা কেমন? 100%। ওমর খায়ের ভাই বলেন। স্যার এটা 95%। মানে কিছু কিছু নাইনটি স্যার ইয়ে ফাইভ হয় নাইনটি অনেক। ফাইভ পার্সেন্ট জি স্যার, বলছেন, জি তাই তো? জি স্যার, জি জি তার স্যার। মানে 5% ক্ষেত্রে কথা বলতে পারার সম্ভাবনা আছে, এটা বলছেন তো নাকি? আছে। জি 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 আচ্ছা, স্যার। জি অরিন আপু সঠিক, যে কানে শুনতে পায় না এরকম কোনো শিশুই ভবিষ্যতে কথা বলতে পারবে না, একটাও না, কোটিতেও একটা না। কারণ আচ্ছা ওই যে উনি ব্যাখ্যাও দিয়ে দিয়েছেন, কারণ সে যদি শব্দ শুনতে না পায় তাহলে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করবে কি করে? কারণ জি আপনি আপনি যদি শব্দ না শোনেন সেটা উচ্চারণ করার জন্যে আপনার ইনপুট যদি না থাকে, আউটপুট তো আসবে না। জি বুঝতে জি পেরেছেন বিষয়টা? স্যার, জি জি এই হচ্ছে বিষয়। তাহলে এখানে সাইন্টিফিক একটা জিনিস আমরা আলোচনা করে ফেললাম। এবং ভালো এখন যুক্তি পেলাম সব হ্যাঁ, মিলিয়ে। ধন্যবাদ আপু। তো এখানে সে ছোটবেলা থেকে কানে শুনে না, ভবিষ্যতে সে বলতেও পারবে না, এটা শিওর। হ্যাঁ, স্বপ্ন আপু নতুন কিছু বলবেন এই বিষয়ে, না ওইগুলোই আবার বলবেন? সালাম আলাইকুম। না, আমি বারবার দেখছি যে হাত যখন করছি তখন রাইসা লেখা হচ্ছে, আমি কিভাবে পারবো না সব না, রাইসা লেখা হচ্ছে কেন? আর ওটা তো 100%ই, কারণ আমার ননদের ছেলেরও এরকম বোবা, কানে শুনে না, সে বোবা হয়েছে, অপারেশন করছিল, তারপরেও শুনতে পাইনি। একদম বোবা তো বোবাই, যারা আচ্ছা, কানে শুনে না তারা 100। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি এই রিলেটেড। মনে করেন যে বাবা মা সুস্থ, এখন সন্তানও সুস্থ জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, এবং বোঝা গেল যে সে কানেও শুনে এবং তার বলতেও কোনো সমস্যা নেই, একেবারে 100% সুস্থ শিশু। কিন্তু জন্মের পর ওই কিছুদিন পরেই, ধরে নেন যে 15 দিন পরে বাবা মা মারা গেল, তাহলে একদম এতিম শিশু। এখন এই এতিম শিশুকে তার দাদা দাদির কাছে পাঠানো হয়েছে। আর দাদা দাদি দুইজনই কি বোবা কালা, মানে ডাম, বুঝতে পারছেন? মানে জি দাদা দাদি দুইজনই কি সুন্দর। মুখে বলতে পারে না। তো এখন যেহেতু মুখে বলতে পারে না এবং এই দাদা দাদির কাছে মানুষ হচ্ছে, এখন এই সন্তানের কোনো সমস্যা নাই, 15 দিন পর থেকে দাদা দাদি এবং ওই ব্যক্তির কাছে কি থাকে, এবং তারা নির্জন জায়গায় থাকে, খুব একটা প্রতিবেশীর সাথে মিশে না। সেই ক্ষেত্রে ওই সন্তানের বোবা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি?
স্যার এক্ষেত্রে বোবা হয়ে যাওয়ার সম্ভাবনা মানে আছে, কিন্তু আছে কম স্যার, কিছুটা, ওই কম। ওই চারজনের মতো মানে আর কি। আগের মতো অতটা স্ট্রিক্ট না, তবে কম। এটা এখন 95% স্যার। এখানে যদি ওই শিশুর সাথে কেউ কথা বলার কেউ না থাকে, দাদা দাদি তো বোবা কালা। এখন না, যদি কেউ কথা বলার না প্রতিবেশী থাকে তাহলে না, সে বোবা হয়ে যাবে। প্রতিবেশীদের সাথে যদি না মিশে, ঠিক আছে, তাকে যদি স্কুলে না পাঠাই, তাহলে স্কুলে পাঠানোর তো একটা বয়স আছে, 5-6 বছরের আগে তো আর পাঠাবে না। সেক্ষেত্রে এই শিশু বোবা কালা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার বাস্তবে এরকম আশাগত একটা সঙ্গী, বাস্তবে আশাগত এরকম হয় সঙ্গী হয় যদি একটা না পায় তাহলে বাস্তবে বোবা হবে। বাস্তবে এরকম একটা আত্মীয় আমার আছে, যে তার আচ্ছা। দাদা দাদি বোবা কালা, মা বাবা সুস্থ, কিন্তু মা বাবা দুইজনই কর্মজীবী, দাদা দাদির কাছে রেখে যায়। সে 10 বছর বয়স হয়ে গেছে, কোনো একটা শব্দ বলতে শিখেনি। বুঝতে পেরেছেন? জি। আমরা আমাদের বাংলা কি ভাষা? মাতৃভাষা। কেন মাতৃভাষা বলা হয়? প্রথম ভাষা আমরা শিখি মায়ের কাছ থেকে। এখন মা যদি সন্তানের সাথে কথা না বলে, সন্তান ভাষা শিখবে না তো। বুঝতে পেরেছেন? জি স্যার। জি। আচ্ছা, যাই হোক, ভাষা নিয়ে অনেক জ্ঞান হলো। এবার এখন বোবা সাক্ষী কিভাবে সাক্ষ্য দিবে? তাকে যদি প্রশ্ন করা হয়, সে লিখে বা ইশারায়। বোবা সাক্ষীদের আবার কি থাকে? সাইন ল্যাঙ্গুয়েজ থাকে, তাই না? এইভাবে এইভাবে হাত দিয়ে ইশারা করে। তাহলে লিখে বা ইশারার মাধ্যমে বুঝতে পারে। যারা বোবা কালাও কিন্তু তারা পড়াশোনাও করতে পারে। আমাদের গ্রামে একজন ছিল, এখনো আছে, সে কিন্তু এখন লিখতে পারে এবং সে জি। খুব ভালো হাতের কাজ জানে, ওই যে দর্জির কাজ। এবং আচ্ছা। আল্লাহ আহ, বোবা কালাকে কিন্তু অন্য সেন্স আবার একটু বেশি দেয়, তারা একটু অন্য দিক দিয়ে জি, মেধাবী তাই। বেশি হয়, তাই না? জি, তাই। হ্যাঁ। তো ইশারার মাধ্যমে সে বোঝাতে পারবে। তা প্রকাশ্য আদালতে হতে হবে। এখন আদালতে যখন একজনকে প্রশ্ন করা হচ্ছে, সে কিন্তু আদালতে দাঁড়িয়ে উত্তর দিতে হবে তাকে। এই বোবাও যদি দাঁড়ায়, তাকে উত্তর দিতে হবে। এবং এই যে সে লিখেও যদি দেয়, তাকে প্রশ্ন করা হচ্ছে, সে লিখে উত্তর দিচ্ছে। যদি লিখে উত্তর দিতে হয়, তাহলে লিখে উত্তর দিলে সাধারণত সেটাকে আমরা কি বলবো? ডকুমেন্টারি এভিডেন্স বলবো না? জি। জি। কিন্তু কোনো বোবা যদি কোনো কিছু লিখে আদালতে পেশ করে, সেটাকে মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য করতে হবে, ওরাল এভিডেন্স। আচ্ছা। কেন? যেহেতু সে ইশারা মাধ্যমে। কারণ আদালতে তাকে মৌখিকভাবে যখন প্রশ্ন করা হচ্ছে, সে মুখে উত্তর দেওয়ার কথা কিন্তু পারছে না, তার বিকল্প হিসেবে লিখে বা ইশারায় উত্তর দিচ্ছে। এবং লিখে বা ইশারায় যে উত্তর দিচ্ছে, এই ডকুমেন্ট কাগজটা মামলার নথিতে থাকলে এটাকে ওরাল এভিডেন্স হিসেবে গণ্য করা হবে। বুঝতে পেরেছেন? কারণ এটা ডকুমেন্টারি এভিডেন্সের কোনো কি নাই, মানে গ্রাউন্ড সুযোগ নেই। নেই। ডকুমেন্টারি এভিডেন্স হওয়ার জন্য যে শর্ত, সেই শর্ত পূরণ করে না। কারণ এটা ইনস্ট্যান্ট তৈরি হচ্ছে আদালতে, প্রকাশ্য আদালতে, ওপেন কোর্টে। বুঝতে পেরেছেন? জি। কারণ ওপেন কোর্টে কোনো কিছু তৈরি হচ্ছে, তাহলে সেটা তো ডকুমেন্টারি এভিডেন্স না। ডকুমেন্টারি এভিডেন্স কখন হয়? মামলা চলার আগেই তো, মামলা করার আগেই তো এভিডেন্স তৈরি হয়ে থাকতে হবে, তাই না? জি। মামলা চলাকালীন আদালতে দাঁড়িয়ে এভিডেন্স তো আর তৈরি হবে না। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে এটি জি কিন্তু স্যার। একটি ব্যতিক্রম। তাহলে কোন, যদি প্রশ্ন আসে, অনেক সময় লিখিত তো আসতে পারে যে এমন একটি ডকুমেন্টারি এভিডেন্স যেটা মূলত ওরাল এভিডেন্স হিসেবে গণ্য করা হয়, সেটা কত ধারা অনুসারে? 119 ধারা। এভাবে প্রশ্ন আসতে পারে। এক কথায়, বোবা সাক্ষীর লিখিত সাক্ষ্যও মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এতটুকু মনে রাখবেন। ওকে। 120 ধারায় স্বামী বা স্ত্রী সাক্ষী, দেওয়ানি মোকদ্দমায় হোক বা ফৌজদারি মোকদ্দমায় হোক, উভয় ক্ষেত্রে পরস্পরের পক্ষে বা পরস্পরের বিরুদ্ধে সাক্ষী হতে পারবে। মানে একজন স্ত্রী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে সাক্ষী দেয় না? জি। জি। আবার স্বামীও যদি স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করে, স্বামী কিন্তু স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারবে, আইনে বাধা নাই। আচ্ছা। কিন্তু বাস্তবে প্রচলন আমরা দেখি শুধু স্ত্রী করে স্বামীর বিরুদ্ধে। বুঝতে পেরেছেন? কিন্তু জি। স্বামীও স্ত্রীর বিরুদ্ধে করতে পারবে, কোনো সমস্যা নাই। আবার স্ত্রী যে করবে তা না। এখানে ওই স্ত্রীর বাবা মাও কিন্তু কি করতে পারবে? মামলা করতে পারবে। যদি জামাই শ্বশুরের কাছ থেকে বারবার যৌতুক চায়, সেক্ষেত্রে করতে পারবে স্ত্রীর পক্ষে। এখানে সাক্ষ্য আইনে যৌতুক আইনের যৌতুক আইনের 3 ধারাতে অপরাধের কথা বলা হয়েছে, এবং যেখানে সংজ্ঞা দেওয়া হয়েছে, বলা হয়েছে এক পক্ষ আরেক পক্ষের কাছে যদি বিয়ের আগে বা পরে বা বিয়ের সময়ে
কোনো কিছু দাবি করে এক পক্ষ আরেক পক্ষ, যেটা বরপক্ষ হতে পারে, কোনো পক্ষ হতে পারে, ঠিক এর আছে? যৌতুক। জি এখন এখানে তাহলে বিরুদ্ধে সাক্ষ্যটা বোঝালাম, এবার পক্ষের সাক্ষী কিভাবে হতে পারে? মনে করেন স্বামী মামলা করলো হচ্ছে তার প্রতিবেশীর বিরুদ্ধে, তাহলে স্বামীর করা মামলায় স্ত্রী স্বামীর পক্ষে সাক্ষী দিতে পারবে না প্রতিবেশীর বিরুদ্ধে? জি, জি জি সাক্ষ্য দিবে। হয়তো মারামারির মামলাতে হয় এরকম। জি হয়তো জি 121, জজ ও ম্যাজিস্ট্রেটগণ সাক্ষী হতে পারবে না কখন? ঊর্ধ্বতন আদালতের নির্দেশ ব্যতীত। জজ ম্যাজিস্ট্রেটের উপরে যিনি আছেন তার বসের অনুমতি ছাড়া কি হতে পারবেন না, তিনি কোনো মামলায় সাক্ষী হতে সাক্ষী পারবেন না। তবে বিচারকালে নিজেদের আচরণ বা জ্ঞাতসারে আসা বিষয় সম্পর্কে উত্তর প্রদান উত্তর দিতে বাধ্য নন। মানে আদালতের ভেতরে বা জজ ম্যাজিস্ট্রেট তারা তো মানুষ, চলাফেরা করতে গিয়ে বাজারের মধ্যে বাজার করতে গেছেন একজন জজ সাহেব, বাজার করতে যে বাজারে কোনো অঘটন যদি ঘটে, তার ওই মামলায় ওই ম্যাজিস্ট্রেটকে সাক্ষী করা যাবে না। সাক্ষী করতে হলে তার বসের অনুমতি লাগবে। বুঝতে পেরেছেন? জি জি তবে বিচারকালে অন্য অন্য বিষয়ে বা ঘটনা ঘটলে সে সম্পর্কে সাক্ষ্য দিতে পারবে না। এখন আদালতের ভিতরে যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার কি লাগবে না, অনুমতি লাগবে না, কারণ তার এজলাসে ভেতরে কোর্টরুমে যদি ঘটনা ঘটে সেটা বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। বুঝতে পেরেছেন? জি জি তার মানে তার যখন অন ডিউটিতে আছেন, অন ডিউটি মানে আদালতের ভিতরে বিচার কার্য জি। পরিচালনা করছেন, তখন তিনি অন ডিউটিতে আছেন। ওই সময় কোনো ঘটনা ঘটলে সেই বিষয়ে তিনি সাক্ষ্য দিতে পারবেন যদি ইচ্ছা করেন, করার তার নৈতিক দায়িত্ব। আর অন্য যে কোনো সময় তিনি চলাফেরা বা তিনি তার খাস কামরায় আছেন, এই সময় ঘটনা ঘটলে সেটা ঊর্ধ্বতন মানে কর্তৃপক্ষর বা তার আদালতের বা তার বসের কি লাগবে, অনুমতি লাগবে। 122, বিবাহ বলবৎ থাকাকালে যোগাযোগ। এমন বার্তার বিষয়বস্তু প্রকাশ করতে স্বামী বা স্ত্রীকে বাধ্য করা যাবে না। বাধ্য করলে কি হবে? বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে জি কতই গোপন গল্প হয়, সেগুলো বলতে বাধ্য করা যাবে না। তবে যখন বাধ্য করা যাবে ব্যতিক্রম। বিবাহিত ব্যক্তিদের মানে উক্ত স্বামী স্ত্রীর মধ্যে মোকদ্দমায় নিজেদের মধ্যে যদি মামলা হয়, তাহলে আর পার্সোনাল জিনিস আর পার্সোনাল থাকে না, সেটা পাবলিক হয়ে যায়, ওপেন হয়ে যায়, তাই না? জি একজন অপরজনের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত হলে, ওই যে যৌতুকের মামলা বা নারী, হ্যাঁ 122 আলোচনা করছিলাম। একজন অপরজনের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত হলেও তখন আর গোপন বিষয় গোপন থাকবে না, প্রকাশ করে দেওয়া যাবে বা সাক্ষী হওয়া যাবে। আবার নিজেদের অনুমতি, অর্থাৎ স্বামী স্ত্রীর অনুমতি নিয়ে এবং স্ত্রী স্বামীর অনুমতি নিয়ে, এখানে নিজের লেখা আছে, নিজেদের দিলে এটা কারেক্ট হবে। নিজেদের হ্যাঁ, নিজেদের, অথবা যে গোপন বিষয়ে কথাবার্তা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, সেটা যাদের নিয়ে কথা হয়েছে সেই স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুমতি ক্রমেও কিন্তু উক্ত বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। 123, রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে সাক্ষ্য। অপ্রকাশিত সরকারি দলিল হতে প্রাপ্ত তথ্যের বিষয়ে, মানে যে বিষয়টি এখনো প্রকাশিত হয়নি, সেই অপ্রকাশিত বিষয় কি করে দেওয়া যাবে না, লিক করে দেওয়া যাবে না, ঠিক আছে? জি সংশ্লিষ্ট জি বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি বা বিবেচনাধীন ব্যতীত সাক্ষ্য প্রদান করা যাবে না। তার মানে এমন একটা তথ্য যেটা প্রকাশ করা হয়নি, তাহলে ওই বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি নিয়ে যদি খুব জরুরি হয় সেক্ষেত্রে প্রকাশ করা যাবে। এ ধারাটি স্যালুস প্রোপুলিস্ট সুপ্রিমা লেস, অর্থাৎ সর্বোচ্চ আইন হচ্ছে জনকল্যাণ ও গণস্বার্থ, এই নীতির ওপর প্রতিষ্ঠিত। কেন? কারণ সরকারি গোপন বিষয় যেটা এখনো প্রকাশিত হয়নি সেটা প্রকাশ করে দিলে দেশে কি নৈরাজ্য সৃষ্টি হতে পারে, বিপর্যয় ঝামেলা হতে তৈরি পারে। হতে পারে, জনগণের মধ্যে বিভ্রান্ত হয়ে, তাই না? 124, সরকারি বার্তার আদান প্রদান। জনস্বার্থ স্বার্থ পরিপন্থী বিষয়ে গোপন তথ্য প্রকাশে সরকারি কর্মকর্তাকে বাধ্য করা যাবে না। এখন সরকারি যে বার্তা সেটা একটা দেশ আরেকটা দেশের সাথে করতে পারে কূটনৈতিক কথাবার্তা, তো সেগুলো যে গোপন বিষয়গুলো সেগুলো গোপনই রাখতে হবে। কোনো মামলায় সাক্ষী হিসেবে ডেকে এনে তাকে আদালতে কোনো কর্মকর্তাকে বাধ্য করা যাবে না। আমরা কি পড়ছি? সাক্ষীর যোগ্যতা, তার মানে কোনো সরকারি কর্মকর্তা
আদালতে দাঁড়িয়ে এই গোপন বিষয়ে সাক্ষী দিবেন না, তাকে বাধ্য করা যাবে না। বুঝতে পেরেছেন? যে সেন্টেন্সই পড়ি না কেন আমরা কি পড়ছি? সাক্ষীর যোগ্যতা। তার মানে এই ব্যক্তি সাক্ষী হতে পারবে কিনা, অথবা এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে কিনা সাক্ষী হয়ে। বুঝতে পেরেছেন? জি স্যার। এই সেন্সটা মাথায় রেখে পড়বেন যে এই ব্যক্তি সাক্ষী হতে পারবে কিনা। যদি ব্যক্তি নিয়ে সেকশনে কথা বলে তাহলে, আর যদি বস্তু বা বিষয় নিয়ে বলে তাহলে এই বিষয়ে কথা বলা যাবে কিনা, এই সেন্স নিয়ে কথা বলতে হবে, মানে বুঝতে হবে। 125, অপরাধ সংগঠন সম্পর্কে সংবাদ। গোপন সংবাদ যেমন পুলিশের সোর্স সম্পর্কে তথ্য। দেখবেন যে কোনো জিআর মামলা, বিশেষ করে মাদক মামলায় এজাহারে লেখা থাকে যে আমরা ডিউটি দেওয়ার সময় এই জায়গায় অবস্থান করছিলাম এবং এতটার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারলাম যে অমুক এলাকার অমুক জায়গায় দুজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছেন। এই ধরনের কথাবার্তা এজাহারে লেখা থাকে মাদক মামলায়। লক্ষ্য করছেন? জি স্যার। তো এই যে গোপন সংবাদ কিভাবে পেল? আপনি কোর্টে দাঁড়িয়ে ওই যে মামলার বাদী এজাহারকারী, মানে পুলিশ তো হবে এখানে, পুলিশবাদী কেস, সরকারি কেস। তা আপনি গোপন সংবাদ কিভাবে পেয়েছিলেন এ প্রশ্ন করা যাবে। মোবাইল ফোনে পেয়েছি। কয়টার সময় পেয়েছেন? এতটার সময় পেয়েছি। এখন আপনি এই প্রশ্ন করতে পারবেন না কোন মোবাইল নম্বর থেকে এসেছে বা কে বা কার আপনাকে কাছ ফোন থেকে এসেছে? দিয়েছে। জি তার মানে এখানে সোর্স সম্পর্কে তথ্য দেওয়া যাবে না। তাহলে তাহলে কি হবে? যারা পুলিশকে হেল্প অপরাধ করে, বলতে যাবে না। যারা জি পুলিশকে হেল্প পুলিশ করে, পুলিশের যে যারা কি খবরদাতা বা সোর্স, তারা দেবেন না স্যার। তারা আর দিবে না, তাদের জীবন হুমকিতে পড়ে যাবে। বুঝতে পেরেছেন? জি জি স্যার। মানে গোপন নেটওয়ার্কে কাজ করে এগুলো, তাই সোর্স সম্পর্কে কখনো তথ্য দিবে না। এবং 125 ধারা এই সোর্সদেরকে কি সুরক্ষা দিচ্ছে, কারণ তারা মামলা তদন্ত পরিচালনায় কি করে? হেল্প করে। আচ্ছা। ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার বা রাজস্ব বিভাগীয় অফিসারকেও গোপন সংবাদের উৎস প্রকাশে বাধ্য করা যাবে না। ইনকাম ট্যাক্স অফিসার সংবাদ পেল যে স্যার অমুক জায়গায় এই ব্যক্তি অবৈধ ব্ল্যাক মানি লুকিয়ে রাখছে, তাহলে কে সংবাদ দিল এটা তাকে মামলায় প্রশ্ন করা যাবে না। আবার ম্যাজিস্ট্রেট একটা তথ্য পেয়েছেন, সেখানে চলে গেলেন কি করতে? মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট করে সেখানে রেড দিয়ে, অনেক সময় ম্যাজিস্ট্রেট চলে যায় না রেড করতে? জি যায় যায় যায়। স্যার। রেড করে পেয়ে যায়, বিশেষ করে এখন ভোক্তা অধিকারের যে আমরা ভিডিওগুলো দেখি ইউটিউবে ফেসবুকে, তে রেড করে অনেক সময় কি পাওয়া যায়? মেয়াদোত্তীর্ণ জিনিসপত্র বা ভেজাল জিনিসপত্র পাওয়া যায়, তো তাদেরকে জরিমানা জি। করে। তো কে সংবাদ দিল স্যার এটা বলেন তো, আমার কোনো কর্মচারী দিয়েছে কিনা? এটা কখনো বলবে? না না। না। এটাই হচ্ছে সুরক্ষা। 126, 126 হচ্ছে অ্যাডভোকেট আমাদের বিষয়ে পেশা সম্পর্কিত যোগাযোগ। আমি উকিল হিসাবে কোনো মক্কেল আমার কাছে আসলো, এসে মন খুলে সব বলল, এমন এমন কিছু কিছু বিষয় বললো সেটা আসলে আদালতে বলা যাবে না। তার মানে অপরাধ করে এসেও কোনো ব্যক্তি যদি বলে স্যার আমার ভুল করে অপরাধটা হয়ে গেছে, আমাকে বাঁচান, আমার পক্ষে মামলাটা নেন। চোর এসে আপনাকে বলতে পারে যে আমি এই চুরির মামলায় অপরাধী, আমাকে আমার মামলা পরিচালনা করে আমাকে খালাস করার চেষ্টা করেন। আপনি চোরের কাছ থেকে তথ্য পেলেন, চোর বলল ঠিক আছে কিভাবে চুরি করেছেন বলেন, সব গল্প শোনালেন। এখন আপনি যদি বলেন যে তোমার মামলা আমি নিব না, আমি তোমার বিরুদ্ধে আদালতে গিয়ে সাক্ষী দিব, এটা করা যাবে না। তাহলে উকিলদের প্রতি কোনো কি থাকবে? বিশ্বাস থাকবে? না। আমার কাছে বেশ কয়েকবার হয়েছে। গত সপ্তাহে একজন ফোন দিয়েছে, খুবই একটা বড় মামলা, সিভিল মামলা, সম্ভবত 97 বিঘা সম্পত্তির একটা মামলা চলছে আমার কাছে। সাক্ষ্য আছে, আগামী জুন মাসে সাক্ষ্য আছে। তো একজন ব্যক্তি ফোন দিয়ে বলছে আপনার কাছে এত নম্বর মামলাটা আছে না? তে হ্যাঁ আছে। এই মামলার বাদী এই ব্যক্তি, তাই না? তে হ্যাঁ। তো মামলা কোন পর্যায়ে আছে? তা বলছে আপনি কি আপনার পরিচয় দেন। তা আমি আমার বাসা এখানে, আমি এই এই চাকরি করি, একজন বড় অফিসার হিসেবে সে নিজেকে পরিচয় দিচ্ছে। তা আমি বললাম আপনি বড় অফিসার হন আর প্রধানমন্ত্রী হন না কেন, আপনি যদি বাদী, যেহেতু আমি বাদী পক্ষের আইনজীবী,
বাদীর অনুমতি ছাড়া আপনাকে আমি কোনো তথ্যই দেব না। আর আপনি বাদী যদি তথ্য দিতে বলে তাহলে দিব, অথবা বাদীর সাথে করে আমার কাছে আসতে হবে, অথবা বাদীকে ফোন দিতে বলেন যে হ্যাঁ মিস্টার অমুককে তথ্য দেন, সে যা জিজ্ঞাসা করছে বলেন। তো বলছে বাদী আমার সামনে আছে, বাদীকে দেন, প্রমাণ হোক। তখন ফোন ধরাই দিল, আমি তো তার কণ্ঠ চিনি। তো বললাম ঠিক আছে, তে আমি যে ওই ব্যক্তি যা যা জিজ্ঞাসা করবে আমি বলে দেবো। তাই বললে স্যার বলেন। তখন আমি দিলাম। তো আমি বললাম প্রথমে যদি ওনার সাথে কথা বলাতেন তাহলে এই 2 মিনিট কি হতো না, আপনার সাথে তর্ক হতো না। তো আমার এটাতে উনি আরো কনভিন্সড হয়েছেন যে আসলেই আপনি যে কেউ মামলার তথ্য চাইতে পারে তো আপনার কাছ থেকে, আমি মানে কখনো তথ্য দায়িত্বশীল দেবো না। আচরণ আর কি, পেশাদারিত্বের ব্যাপার আপনি ফলো করেছেন। এখানে বিপরীত অপর পক্ষে বিবাদী পক্ষের ব্যক্তিও তো আমাকে ফোন করে তথ্য নিতে পারে, তাই না? বা জি, আমার মক্কেলের হুম। শত্রু পক্ষ তো তথ্য নিতে পারে, আমি কাউকে তথ্য দেবো না। এবং একবার একটা এলাকার চেয়ারম্যান ফোন দিয়েছে মামলা তথ্য নেওয়ার জন্য। আমি বলছি যে আপনি আমার মক্কেলের অনুমতি ছাড়া আমি কোনো তথ্য দেবো না, আমি কে জানেন? তা আপনি কে হন আমার কিছু যায় আসে না। তারপরে আমি ফোনটা কেটে দিছে, তারপর আবার ফোন দিচ্ছে। 10 বার ফোন দিয়েছে, 10 বারই কেটে দিয়েছে, 11 বার ফোন দিয়েছে, আমি ফোন ধরেছি। তা আমি বললাম আপনি কেন বারবার ফোন দিচ্ছেন, আমি বললাম না? তো খেপে গেছে। আমি বললাম আপনি এবার যা বলেন বলেন, আমি রেকর্ড করছি আপনার কথা, এবং আমি রেখে দিলাম ফোন। আপনি 1 ঘন্টা ধরে আচ্ছা বকেন, সমস্যা নেই, আপনি কত বড় ব্যক্তি হয়েছেন আমি দেখব, এবং বুঝে শুনে আপনি কথা বলবেন, একজন আইনজীবীর সাথে কথা বলছেন। তারপরে সরি বলে ফোন রেখে দিয়েছে। আপনার আচ্ছা। তথ্য জানা দরকার, আপনি আমার মক্কেলের থেকে অনুমতি নেন, এবং মক্কেল আমাকে ফোন দিক, দিয়ে আপনাকে তথ্য দিতে বললে আমি দিব। তো এটা হচ্ছে 126 ধারা, যেটা আমি পেশাদারিত্ব খুব ভালোভাবে পালন করি, নাহলে কিন্তু মামলা থাকবে জি না। জি স্যার, অনেক কিছু জি। জানতেও পারলাম। তাহলে ঝগড়া লাগিয়ে দিবে না যে স্যার ওই মিস্টার রহিমকে কেন বলে দিয়েছেন, ও এসে এখন আমার বাসায় ঝামেলা করছে, আপনি আপনার কাছে বিশ্বাস করে আমি মামলা দিয়েছি। মামলা থাকবে না। কিন্তু তারপরে মানে মক্কেল বিদ্রোহ ঘটে যাবে, সিপাহী বিদ্রোহের মতো মক্কেল বিদ্রোহ ঘটবে। তো নিযুক্ত হয়ে মানে অ্যাডভোকেট হওয়ার পরে মক্কেলের অনুমতি ব্যতীত মক্কেলের গোপন বিষয়ে সাক্ষ্য বা বিবৃতি প্রদান করা যাবে না। কোনো মামলাতে আমাকে যদি সাক্ষীও তৈরি করে, ম্যাজিস্ট্রেট যদি আমাকে বাধ্য করে, তাও আমি বলবো না, কারণ 126 ধারা সাক্ষ্য আইন আমাকে সাপোর্ট করে না। এছাড়া আমরা যখন আমাদের যে 42টা ক্যাননস আছে, হ্যাঁ ক্যাননসের 42টা বিধি আছে, সেখানেও কিন্তু এই বিষয়গুলো আছে, মক্কেলের গোপনীয়তা রক্ষা করতে হবে। তবে শর্ত হচ্ছে বেআইনি উদ্দেশ্য সাধনের চেষ্টা হিসাবে যোগাযোগ যদি করে। একজন মক্কেল এসে বলছে স্যার আমি এক জায়গায় চুরি করব, আমাকে বুদ্ধি দন্ত, আমাকে, আমি এই প্ল্যান করেছি, এই প্ল্যান করলে আমি কি ধরা পড়ার সম্ভাবনা কেমন, বা ধরা পড়লে আমার সাজা হওয়ার সম্ভাবনা কেমন, মানে আইনজীবীর কাছে এসে অপরাধ করার কি চাচ্ছে, বুদ্ধি চাচ্ছে। বুঝতে পেরেছেন? তার মানে আপনি জানতে পারলেন, বা আপনি মক্কেলের সাথে কথাবার্তায় জানতে পারলেন যে সে একটা অপরাধ করতে চলেছে, মানে এখনো যা করেনি ভবিষ্যতে করবে, এই ধরনের একটা আলোচনা আপনার কাছে করছে। আপনি ইনস্ট্যান্ট পুলিশকে ফোন দিয়ে জানাই দেন সে বিষয়ে, তখন এটা প্রিভেন্ট করা যাবে। জি কারণ সে এখনো আপনার মক্কেল না। আর এবং ঘটনাটা যেহেতু ঘটেনি, আপনার নৈতিক দায়িত্ব সুনাগরিক হিসাবে এই ঘটনাটাকে আটকানো, অপরাধ যেন না হয়। বুঝতে পারলেন? জি 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 জি। এটা জি একটা স্যার। শর্ত। সে কিন্তু আপনার মক্কেল না, আপনার কাছে আসছে যে স্যার আমি একটা অপরাধ করব, আমাকে বাঁচাবেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি করব। যেমন সিভিল মামলায় মক্কেল সম্পত্তি উদ্ধার করার জন্য মামলা করেছে কিন্তু পারছে না, মামলা দীর্ঘদিন চলছে, তখন বলে স্যার কি করব বলেন তো, জোর করে উঠবো নাকি, কোনো বুদ্ধি দেন, তাকে মারলে কি জামিন পাবো, কত বছর মামলা চলবে বলেন তো। মানে মক্কেল এসে বলে যে আমি যদি তাকে মারি, তার পা ভেঙে দিই, তাহলে কত বছর মামলা চলে, জামিন পেতে সমস্যা হবে কিনা, এই ধরনেরও পরামর্শ চাই। তাহলে সেই সময় কি করতে হবে, একেবারে নিরুৎসাহিত করতে হবে। ক্যানন্সের মধ্যেও কিন্তু আছে, মানে অন্যায় করতে পরামর্শ দেওয়া যাবে না। তারপরে নিযুক্তির পর মক্কেল অপরাধ বা প্রতারণা করলে সাক্ষ্য প্রদান করা যাবে। এখন আপনি তার অ্যাডভোকেট হয়েছেন, অ্যাডভোকেট হওয়ার পরে সে যে অপরাধ করেছে সেটার জন্য আপনি তার সুরক্ষার জন্য তার মামলা ডিফেন্স লয়ার হিসেবে আদালতে পরিচালনা করছেন, ফাইন। কিন্তু মামলা দেওয়ার পরেও আপনার সাথে সে প্রতারণা করেছে, এবং প্রতারণা করে কি করছে, সে আরো অপরাধ করছে, বা সে মানে আপনাকে তথ্য গোপন করেছে, করে আপনার সাথে প্রতারণা করেছে,
বা পরে আরো ঘটনা ঘটাচ্ছে, সেক্ষেত্রে এই ব্যক্তি আর কি বিশ্বাসযোগ্য নয়। সেক্ষেত্রে এর বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে একে কি ধরাই দিতে হবে। বুঝতে পেরেছেন? জি তার স্যার। মানে মক্কেল আইনজীবীর কাছে কি থাকতে হবে? অনেস্ট থাকতে হবে। নাহলে ওই মক্কেলের গোপন তথ্য আমি গোপন রাখতে কি না বাধ্য না। বুঝতে পেরেছেন? জি স্যার। ব্যাখ্যা হচ্ছে নিযুক্তি অবসান হওয়ার পর, তার মানে কি মামলা শেষ হয়ে গেল। নিযুক্তি অবসান মানে কি মামলা শেষ হয়ে গেল, অথবা আমি তার মামলা পরিচালনা করব না বলে এনওসি দিয়ে দিলাম। এনওসিটা কি? নন অবজেকশন সার্টিফিকেট। তার মানে আমি আর তার অ্যাডভোকেট না, তুমি নতুন অ্যাডভোকেট ধরে নাও। না। বা মক্কেল বললো আপনাকে আর আমি অ্যাডভোকেট রাখবো না, আপনি মামলা আমার ছেড়ে দেন, আমি মামলা দিয়ে দিলাম এনওসি দিয়ে। এটা হচ্ছে নিযুক্তি অবসান। ওকালতনামার মাধ্যমে নিযুক্ত হয়, ওকালতনামার ভ্যালুটা যখন নষ্ট হয় কিভাবে? মামলা শেষ হয়ে গেলে অথবা এনওসি দিয়ে দিলে। তাহলে এমন সাক্ষ্য প্রদান করা যাবে না। তার মানে মামলা 10 বছর আগের ছিল, 10 বছর আগের যদি সাবেক মক্কেলের গোপনীয়তা আপনার আপনার কাছে জানা থাকে, সেটাও রক্ষা করতে হবে। বুঝতে পেরেছেন? জি 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 স্যার। এটা কিন্তু আমরা লিখিত প্রবলেমেটিক প্রশ্নের মধ্যে পাবো। এই ধরনের প্রশ্ন আসে, সাক্ষ্য আইন থেকেও আসে, প্লাস ওই ক্যাননস থেকেও আসে। 127 দোভাষী প্রভৃতির ক্ষেত্রে, প্রকৃতির ক্ষেত্রে। দোভাষী মানে কি? যে ট্রান্সলেটর। মনে করেন একজন চাইনিজ ব্যক্তি আপনার চেম্বারে আসছেন, যে চ্যাংচং এই ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলছে, আপনি বুঝতে পারছেন না, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এমন একজন ব্যক্তিকে হায়ার করতে হবে যে চায়না ভাষাও বোঝে, বাংলা অথবা ইংরেজি ভাষাও বুঝে। তাহলে সে চায়না ভাষায় কথা বলবে, তিনি আপনাকে বাংলা বা ইংরেজিতে ট্রান্সলেট করে দিবে, তাই না? জি জি স্যার। সেক্ষেত্রে সে কি হয়ে গেল? ওই অ্যাডভোকেট যেমন গোপন বিষয় মক্কেলের জেনে গেল, তেমন ওই ট্রান্সলেটরও তো জেনে গেল, দোভাষী, তাই না? জি জি তাহলে ওই দোভাষীকেও কি করতে হবে? গোপন রাখতে হবে তথ্য। সে এটা ফাঁস করতে পারবে না। তেমনি অ্যাডভোকেটের চেম্বারে যারা যারা থাকে, উকিলের মানে কেরানি, হ্যাঁ, উকিলের জি কেরানি যারা, বা কোনো মুহুরি বা কর্মচারী বা সাহায্যকারী যাই থাকুক না কেন, মানে যখন অ্যাডভোকেটের সাথে কোনো কথা হচ্ছে, তখন ওই চেম্বারে যারা যারা থাকবে সবাই শুনতে পাবে না এটা। জি জি হ্যাঁ। আর সে শুনলো না, একজন টাইপ করে দিচ্ছে মামলাটা, তাহলে টাইপ করতে যে সে তথ্যটা জানতে পারলো না, ফ্যাক্ট জানতে জি পারলো না মামলার। হ্যাঁ। তাহলে জি সবাই ওই 26 ধারা মতে, 27 ধারাতে কি বলা হচ্ছে? অ্যাডভোকেটের সাথে যারা কাজ করে তারা সবাই কি মক্কেলের গোপনীয়তা রক্ষা করতে বাধ্য। ওকে? জি তার মানে ওকে। 26 ধারার অনুরূপ। 128 স্বেচ্ছায় সাক্ষ্য প্রদানের কারণে সুবিধা পরিত্যক্ত হয় না। তো এরকম স্বেচ্ছায় একটুখানি রেড মার্ক করেছেন, স্বেচ্ছায়। হ্যাঁ হ্যাঁ, দুইটা চ হয়ে গেছে, হ্যাঁ, জি ধন্যবাদ। সহজ। তো এখানে বলছে কোনো পক্ষ স্বেচ্ছায়, নিচেরটা আবার ঠিক আছে, সাক্ষ্য দিলে হ্যাঁ। তার উকিল 126 ধারায় দায় হতে মুক্ত হয় না। মনে করে মক্কেল নিজের পেটের কথা নিজে ফাঁস করে দিয়েছে। এখন ওই বিষয়ে ও আইনজীবী হিসাবে আমি জানতাম, এবার যদি মনে করে মক্কেল যেহেতু নিজের গোপন জিনিস নিজেই ফাঁস করে দিল, তাহলে আমিও সেটা কি করে দিব? ফাঁস করে দিব। তাও করা যাবে না। মক্কেল বোকা হতে পারে, কিন্তু আপনি একজন পেশাজীবী মানুষ, আপনাকে বোকা হওয়া যাবে না। বুঝতে পেরেছেন? জি 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 মক্কেল জি বললেও স্যার। উকিল বলতে পারবে না। না। তাহলে মক্কেলের অনুরোধে উকিল সাক্ষ্য প্রদান করলেও 126 ধারার দায় হতে মুক্ত হয় না। বুঝতে পারছেন? মক্কেল অনুরোধ বা অনুমতি দিলেও করা যাবে না। কেন? আপনার পেশার ক্ষতি হবে। এটা যদি জি ভাইরাল হয়ে যায় যে এই লোক মক্কেলের গোপন বিষয়ে সাক্ষ্য দিয়েছে, এই লোকের কাছে আর যাওয়া যাবে না, এই আইনজীবী কিন্তু বিপজ্জনক, এই আইনজীবীর কাছে জি গেলে জি আর মান সম্মান থাকবে না। ব্যাকফায়ার হবে, ব্যাকফায়ার হবে। জি তার মানে বিশ্বাসযোগ্য না। যেমন জি জি একজন মনোবিজ্ঞানী তার কাছে, বা সাইকোলজিস্ট, তার কাছে কেউ জি। যদি কি নিতে যায়, চিকিৎসা নিতে যায়, মনের অনেক কথা বলে ফেলে না, তো সেগুলো গোপন রাখে। বুঝতে পেরেছেন? ওই ডাক্তার কোনো কিছু প্রকাশ করে না। তবে এখানে আবার তবে আছে, নিযুক্ত নিজ আইনজীবীকে এমন কোনো প্রশ্ন
গোপন করেন, যার উত্তর না দিতে তিনি সাধারণত দায়বদ্ধ, এক্ষেত্রে তিনি উক্ত প্রশ্নের উত্তর গোপনীয়তা রক্ষা করবেন না। আবার দেখেন, যার উত্তর না দিতে তিনি সাধারণত দায়বদ্ধ, এটি মূলত মক্কেলের অনুমতি বা রাজিনামা ক্রমে 126 ধারার দায়ী মুক্তি। তার মানে এমন একটা ব্যতিক্রম বিষয় চলে আসছে যে নিযুক্ত আইনজীবী, এমন একটা প্রশ্ন তাকে করা হয়েছে যে প্রশ্নের এখন সে উত্তর দিতে সে বাধ্য নয়, কিন্তু মক্কেল তাকে কি দিচ্ছে, অনুমতি দিচ্ছে। কারণ মক্কেল জানে এই গোপন তথ্য প্রকাশ করলেও ওই মক্কেলের ক্ষতি হবে না, তার মানে তার বিপরীতে যাবে না, বরং এই গোপন বিষয় প্রকাশ করলে তার পক্ষে রায় আসবে। তার মানে এবার মক্কেল আইনজীবীকে ব্যবহার করবে। বুঝতে পেরেছেন? তো এই ক্ষেত্রে দায় মুক্তি হবে। তারপরেও এটা হিসাব নিকাশ করে বলতে হবে, আমি এ যাবৎ পর্যন্ত নিজ থেকে কোনো মামলায় সাক্ষী দিইনি, আইনজীবী হওয়ার আগেও না পরেও না। আমার বিরুদ্ধেও কোনো মামলা হয়নি এখন পর্যন্ত, আমার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো জিডিও হয়নি, কোনো অভিযোগও হয়নি কোথাও। মানে একেবারে ক্লিন ফ্রেশ থাকার চেষ্টা করি। এখন এমন একটা ঘটনা ঘটছিল আমার সাথে, সেটা আবার অন্যরকম। একজন ব্যক্তি আমার কাছে আসলেন, তো আমি হুম। শুনে আমি বললাম যে এটা সরাসরি মামলা না করে আপনি কি দেন, একটা লিগ্যাল নোটিশ দেন। তো আমার মাধ্যমে তিনি লিগ্যাল নোটিশ দিলেন। লিগ্যাল নোটিশ দেওয়ার পরে, লিগ্যাল নোটিশ পেলেন, পাওয়ার পরে তারা বসলো, খুব বড় একটা মামলা। এই মামলা উভয় পক্ষ বসে আপোষ হুম। করছে, এবং আপোষ করতে সংশ্লিষ্ট থানার ওসি মধ্যস্থতা করছে। ওসির এখানে এখানে ইন্টারেস্ট আছে, কারণ আসামি একজন বড়, একজন সাবেক এমপি। হ্যাঁ, আসামি আচ্ছা। একজন বড় সাবেক এমপি, এই মামলা আমার কাছে আসছে। তো ওনার সংশ্লিষ্টতা আছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি প্রথমে ডিরেক্ট এই কারণে মামলা করিনি, আমি এই যে ডিরেক্ট এমপি নামে মামলা করব, আমি জুনিয়র একজন ব্যক্তি, ওনাকে কনভিন্স করে আমি বললাম একটা লিগ্যাল নোটিশ দেন, লিগ্যাল নোটিশ দিলে কিছু একটা হবে। লিগ্যাল নোটিশ দিলাম সুন্দর করে লিখে। তখন তারা বসে একটা সমাধানের পথে গেছে, এবং সমাধান হয়নি। উনি আর লজ্জায় আমার কাছে আসেনি, কারণ সমাধানের সময় আমাকে আর কিছু বলেনি। বুঝতে পেরেছেন? আমার আচ্ছা কাছে আসেনি। আমি বললাম সমাধান হবে, কিন্তু ওই সমাধানের সময় আমার কাছে আসেনি। তো এখানে একটা অ্যামাউন্ট লেনদেন হয়েছে, ওই অ্যামাউন্টটা আবার তার হাতে আসেনি। হ্যাঁ, আচ্ছা ওই যারা ও, মিডিয়া ছিল, দুই পক্ষকে ওই তারা যে মধ্যস্থতাকারী, তাদের হাতে চলে গেছে টাকাটা, এখন আমার কাছে আর আসেনি। তখন অন্য একটা, আমাদের রাজশাহীর ভারে একটা মোস্ট সিনিয়র আইনজীবীর কাছে গেছে তার ভাইয়ের আচ্ছা। মাধ্যমে। যাওয়ার পরে এই মামলার কেউ সাক্ষী দিবে না, যখন দেখছে আসামি এই, কেউ সাক্ষী দিবে না। এখন যিনি বাদী তিনি একজন মহিলা, তো তিনি বাদী, তিনি সাক্ষী, এবং তার মেয়ে সাক্ষী, দুজন মাত্র সাক্ষী, আর কেউ সাক্ষী হবে না এই মামলায়। এখন ওই সিনিয়র আইনজীবী কি করছে, দেখছে যে আমি লিগ্যাল নোটিশ দিয়েছি, লিগ্যাল নোটিশের কপি তার কাছে আছে। এখন সে 3 নম্বর সাক্ষী হিসেবে লিখছে শহীদুল ইসলাম, অ্যাডভোকেট, জজ কোর্ট, রাজশাহী। এখন এই মামলাটায় যে আমাকে আপনার সাক্ষী করা অনুমতি, হয়েছে, হ্যাঁ, এটা তো আমার জানার কথা না। স্যার আপনার অনুমতি ছাড়াই। আমার অনুমতি ছাড়া আমি তো জানি না, এবং আমি তো জানি না কারণ আমাকে সাক্ষী করা হলো কিনা সাক্ষী পর্যায়ে গেলে তো আমি জানতে পারবো, তাই না? তো এই জি। মামলায়, এই মামলা ঘটনাচক্রে কি হয়েছে, এই মামলা তদন্ত দিয়েছে, তদন্ত দিয়ে পুলিশের কাছে গেছে, পুলিশ এই মামলায় কি দিয়েছে, এফআরটি দিয়ে দিয়েছে কি, যে ঘটনায় আপোষ হয়েছে, আপোষ হওয়ার কারণে এই মামলা নিষ্পত্তি হয়ে গেছে, বাদী চাচ্ছে না এই মামলায় কি হোক, তদন্ত হোক। তাই আসামিকে নির্দোষ মর্মে কি আহ্বান করা হচ্ছে কোর্টকে, যে তাদেরকে অব্যাহতি দেওয়া হোক। এখন মামলা তো খারিজ হয়ে যাবে। তো ওই জি সময়, স্যার। ওই সময় তারা আবার আমার কাছে ফেরত আসছে, যে আমাকে ছেড়ে দিয়ে তারা ভুল করেছে আইনজীবী হিসেবে। আমার কাছে যখন মামলার কপি নিয়ে আসছে, মামলাতে ফাইলিং লয়ার আমি দেখলাম ইনি, আর 3 নম্বর সাক্ষী হিসাবে আমি। আমি তো অবাক। আমি পরের দিনই চলে গেলাম না, আমি সঙ্গে সঙ্গে ওই আইনজীবীকে ফোন দিয়েছি যে আপনি আমার অনুমতি নিয়েছেন, আপনি একটা মামলায় আমাকে, সিআর মামলায় আমাকে সাক্ষী করেছেন। তো আমাকে বলছে দেখো যে তুমি জুনিয়র মানুষ, তুমি লিগ্যাল নোটিশ দিয়েছিলে, তাহলে তুমি তথ্যটা জানো, তাই লিগ্যাল নোটিশ দিয়েছিলে, তাই তোমাকে সাক্ষী করেছি। তা আমি বললাম যে এটা আপনার কেমন প্র্যাকটিস হলো, আপনি একজন সিনিয়র মানুষ, আর এটা করা আপনার উচিত হয়নি। আমার কাছে কেউ যদি মামলা করতে আসে, সিআর মামলা,
তাহলে প্রতিটা সাক্ষীর সাথে আমি ফোনে কথা বলি যে এই ব্যক্তি এই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করছে, আপনাকে এই মামলায় সাক্ষী করা হচ্ছে, আপনার সাথে কি আলোচনা করা হয়েছে? যদি অনুমতি দেয় আমি মামলায় সাক্ষী করি, তাছাড়া আমি সাক্ষী করি না। কোনো ব্যক্তি বলতে পারবে না যে আপনি মামলা ফাইলিং করেছেন, এই মামলায় আমাকে কেন সাক্ষী করেছেন। কারণ সাক্ষীর সাথে সরাসরি ফোনে কথা বলে অথবা আমার চেম্বারে সাক্ষীকে নিয়ে আসতে হবে। আমি এইভাবে এথিক্স পালন করি। এগুলো হচ্ছে ক্লিন থাকার বিষয়। আমি অহেতুক কেন ঝামেলা জড়াবো বলেন? জি স্যার, আমি একমত। আমি ওনার বিরুদ্ধে বারে তো কমপ্লেন করব। আমি সেক্রেটারির সাথে কথা বললাম যে স্যার ইনি এই কাজটা কি করলেন, আমার অনুমতি নেয়নি, আমি আইনজীবী, আমি কেন মামলার সাক্ষী হব, আমার অনুমতি নেয়নি। পরে আমার মামলাটা আমার কাছে আসছে। এখন ওই সময় ভোটের আগে উনি একটু অ্যাকশন নেবেন না, তো বলছে যে তুমি যেহেতু মামলা তোমার কাছে আসছে, এখন নারাজি পিটিশন দিতে হবে। নারাজি পিটিশনে তুমি কি করো, তোমার সাক্ষীর কলাম থেকে তোমার নামটা কেটে দাও, দিয়ে তুমি নারাজি দাও। এখন সিনিয়র মানুষ সেক্রেটারি, ওনার পরামর্শে আমি এই কাজটা করলাম। আর ওনাকে আমি যে তীব্রভাবে বলে আসলাম এই কাজটা করে আপনি ঠিক করেননি। এবং আমার যদি লাইফে কখনো এরকম সুযোগ হয়, আপনাকে আমি কোনো কোনো মামলায় কি করব, সাক্ষী করব। এবং রাজশাহী কোর্টে না, এমন একটা কোর্টে করব আপনাকে মামলায় সাক্ষী, যে আপনি ওই কোর্টে সাক্ষ্য দিতে যে আমার কথা মনে করবেন। কারণ আমি অনলাইনে পড়াই, আমার অনেক স্টুডেন্ট তৈরি হচ্ছে। এখন আমি খুলনা বারের কাউকে যদি বলি যে এই ব্যক্তিকে এই মামলায় সাক্ষী করেন, বুঝতে পারছেন বিষয়টা? মানে এরকম আমি জি ওনাকে স্যার। কথা বলে আসলাম, তবে আমি এটা করিনি এবং ভবিষ্যতে করার কোনো সম্ভাবনা নাই। কারণ উনি এই কাজটা করেছেন, আমি করব না। জি স্যার। আচ্ছা, আর ওনার তারপরে এটা আমরা উচিতও হয় না। তারপরে আমরা আগাই 129, আইন উপদেষ্টার সাথে গোপন যোগাযোগ। আচ্ছা, এর আগে আমরা 26 ধারে দেখলাম হচ্ছে উকিল। উকিল আর আইন উপদেষ্টা, আইন উপদেষ্টার ইংরেজি কি? অ্যাডভাইজার, লিগ্যাল অ্যাডভাইজার। আপনারা এখানে লিখে নিতে পারেন, লিগ্যাল অ্যাডভাইজার। আর উকিলের ইংরেজি এখানে কি হবে? অ্যাডভোকেট বা লয়ার। তাহলে লিগ্যাল অ্যাডভাইজার কারা হতে পারে, আর অ্যাডভোকেট কারা? অ্যাডভোকেট মানে যারা লাইসেন্স পায় তারাই তো অ্যাডভোকেট, তাই না? জি স্যার। আর মামলায় যখন ওকালতনামা দিয়ে নিযুক্ত হব, তখন ওই মামলায় আমি কি? অ্যাডভোকেট। এখন একজন ব্যক্তি আমার কাছে আসলো, আমি পরামর্শ দিলাম আইনি, তাহলে আমি আইন উপদেষ্টা। কিন্তু ওই মামলায় যতক্ষণ না আমি, আমার মাধ্যমে মামলা হচ্ছে বা কোনো মামলায় কোনো পক্ষে আমি অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হচ্ছে ওকালতনামা দিয়ে, ততক্ষণ না আমি ওই মামলায় কি? অ্যাডভোকেট বা কৌশলী বা উকিল। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আমার কাছ থেকে কেউ পরামর্শ নিল আইনগত, অহরহ পরামর্শ নাই। আজকেও 4-5 জনকে পরামর্শ দিয়েছি আমি, ফ্রি অফ কস্ট, কোনো ফি না নিয়েই, এবং ভালো সময় নিয়ে। বিদেশি ক্লায়েন্টও আমার আছে, পরামর্শ নাই, অনলাইনে ক্লাস নিয়ে যায় এই কারণে। তা আজকেও চার জি পাঁচ জনকে পরামর্শ দিলাম। তো এই যে পরামর্শ দিলাম, আমার কাছে আসলো না, কিংবা হয়তোবা পরামর্শ নিচ্ছে গাইবান্ধা থেকে, মামলা হবে গাইবান্ধা কোর্টে, তো আমার কাছে তো আর আসবে না, গাইবান্ধা কোর্টের কোন আইনজীবীর কাছে যাবে, তাই না? জি জি তো সেই ক্ষেত্রে আমি তার কি? লিগ্যাল অ্যাডভাইজার, অ্যাডভাইস করেছি তাই, কিন্তু তার অ্যাডভোকেট না। ক্লিয়ার? এখন জি বলেন, স্যার। আপনারা ক্লিয়ার। যারা ক্লাস করছেন সবাই কি শিক্ষানবিশ আইনজীবী? কিন্তু আপনারা সবাই ল গ্র্যাজুয়েট, তাই না? জি জি স্যার। স্যার। যারা ল গ্র্যাজুয়েট তারা কিন্তু লয়ার, আপনারা নিজেকে লয়ার হিসেবে পরিচয় দিতে পারবেন। যারা আইনে ডিগ্রি আছে তারা নিজেকে লয়ার বলতে পারবেন। আর যাদের লাইসেন্স আছে তারা নিজেকে অ্যাডভোকেট বলতে পারবে। আমি অ্যাডভোকেট, আবার আমি লয়ারও, কারণ আমার ল গ্র্যাজুয়েশন আছে। ঠিক আছে? তাহলে আপনারা কি জি লয়ার? জি। অ্যাডভোকেট এবং লয়ারের মধ্যে এই পার্থক্য লাইসেন্সের। ঠিক আছে? এখন আপনি যেহেতু লয়ার, আপনার কাছে কেউ যদি পরামর্শ নিতে আসে, আপনি আইন পড়েছেন, পরামর্শ চাই না কেউ আপনার কাছে? চাইতে তো পারে। জি জি, অনেকেই চায়। আত্মীয় আপনি স্বজন ফ্রেন্ড আপনি সার্কেল অনেকেই আপনার চায়। কাছে কেউ পরামর্শ চাইতে, সে আপনার কাছে একটা গোপন বিষয় প্রকাশ করে দিল, এখন আপনি সেটা প্রকাশ করতে পারবেন না। তার মানে আপনিও তখন কি? আইন উপদেষ্টা। বুঝতে পারলাম? তাহলে জি 129 ধারা আপনাদের ক্ষেত্রে কি প্রযোজ্য, আবার আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আমার কাছে পরামর্শ নিল কিন্তু আমার কাছে আসলো না, তাও আমি সেটা প্রকাশ করতে পারবো না। এটাই হচ্ছে সাধারণ নিয়ম।
না হলে কি আইনজীবীদের যে গাম্ভীর্য, পেশার, এটা থাকবে না। আইনজীবীর যে ওয়েট সেটা থাকবে না। আমার কাছে একজন কথা বললো আর আমি সেটা রেডিওর মতন গীবত গাইতে শুরু করলাম আরেকজনের কাছে, সেটা করা যাবে না। পাড়ার খালারা চাচিরা এগুলো করে, তাই না? জি আপু বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে পেরেছি। তবে উক্ত ব্যক্তি আদালতে সাক্ষ্য দিলে তার সাক্ষ্যের ব্যাখ্যা প্রসঙ্গে যতটুকু গোপনীয় তথ্য জানা প্রয়োজন ততটুকু সাক্ষীকে প্রকাশ করতে বাধ্য করা যাবে উপদেষ্টা হিসাবে। কেন? মামলাটা নিষ্পত্তি হওয়ার স্বার্থে। তারপরে এখানে একটা ফিল্টার রাখতে হবে, পুরোটাই একেবারে প্রকাশ করা যাবে না। বুঝতে পারলেন? জি জি 132, সাক্ষীকে অপরাধে জড়িত করবে এই অজুহাতে উত্তর প্রদান হতে অব্যাহতি দেওয়া যাবে না। সাক্ষীকে অপরাধে জড়িত করবে এই অজুহাতে উত্তর প্রদান হতে অব্যাহতি দেওয়া যাবে না। মানে সাক্ষীকে প্রশ্ন করা হচ্ছে যে এই প্রশ্নের উত্তর দেন, সাক্ষী কোনো কথা বলছে না, ঠিক আছে? এখন প্রশ্ন জি যদি জি প্রাসঙ্গিক হয়, প্রাসঙ্গিক প্রশ্ন হলে উত্তর দিতে সে বাধ্য, যদিও সে ফেঁসে যায়। এখন মার্ডার কেস, আদালতে দাঁড়িয়ে আছে একজন সাক্ষী, বাদী পক্ষে বা ভিকটিম পক্ষে সাক্ষী দিতে সে দাঁড়িয়েছে। বাদীর প্রতিবেশী বা স্ত্রী জি হত্যা মামলায় স্বামী আসছে কি করতে? সাক্ষী দিতে। প্রতিবেশী হচ্ছে অভিযুক্ত। তাহলে স্বামী কাঠগড়ায় উইটনেস বক্সে দাঁড়িয়ে আছে, স্বামীকে মনে করেন আমি জেরা করছি, আপনি আপনার ওয়াইফকে খুন করেছেন তাই না? এ প্রশ্ন আমি করতেই পারি, করতে জি পারি না জি সাক্ষীকে? এটা জি প্রাসঙ্গিক প্রশ্ন। আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন তাই না? কারণ এই সাক্ষ্য আপনার দিকেই কি সন্দেহের তীর দিয়ে দিচ্ছে। এখন সে মুখ বন্ধ করে আছে, এখন তার প্রতি সন্দেহ হতে পারে না। তখন যদি আমি আরো জেরা করি, জেরাতে সে যদি ফেঁসে যায় এবং দেখা গেল যে সে দাবি করছিল যে ঘটনার দিন স্যার আমি বাসায় ছিলাম না, ঘটনার দিন আমি কাজের প্রয়োজনে জেলার বাইরে ছিলাম, এবং সে জেলার বাইরে ছিল, প্লিয়া অফ এলিবি প্রমাণ করতে ব্যর্থ হলো, তাহলে সন্দেহ তাকে আরো কি হলো, জোরালো হয়ে গেল না? এবং আমি জেরায় হুম, প্রমাণ করে দিলাম যে সে বাড়িতেই ছিল। তার এক প্রতিবেশী এসে বলছে যে হ্যাঁ, সে গভীর রাত্রে ভোরবেলা নামাজ পড়ার সময় আমি মনে করেন ওই গ্রামের মুয়াজ্জিনকে আমি সাক্ষী হিসেবে ডিফেন্স পক্ষে, মানে ডিডাব্লিউ, আসামি বলছে স্যার আমি নির্দোষ, স্যার আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে। তখন আমি ওই এলাকার যে মুয়াজ্জিন তাকে কি করলাম, ডাকলাম, ডেকে আসামি পক্ষে সাক্ষী, তাকে প্রশ্ন করছি, বলেন। তো হ্যাঁ স্যার, আমি আজান দিতে যখন উঠছিলাম তখন দেখছিলাম এই ব্যক্তি তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল, তারপরে সে 2 দিন পরে বাসায় এসেছে। আরও সন্দেহ হয়ে গেল, সে বলল আমি বাসায় ছিলাম না, কিন্তু সে ভোরবেলা বের হয়ে যাচ্ছে সেই দিন, তার মানে ওয়াইফকে খুন করে সে বের হয়ে যাচ্ছে। তাহলে এইটা সে ফেসে গেল। তাহলে সে যদি উত্তর না দেয় তাহলে তাকে বাধ্য করা যাবে এবং আদালতও তাকে ধমক দিবে, উত্তর করতে তাকে বাধ্য করবে। এমন প্রশ্নের উত্তরে সাক্ষীকে ফৌজদারিতে সোপর্দ করা যাবে না। মানে ওই মামলাতেই তাকে কি করা যাবে না, সোপর্দ করা যাবে না, ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা জি স্যার, এবং বুঝতে মানে পেরেছি। ফৌজদারিতে সোপর্দ মানে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা যাবে না ওই মামলায় তাকে। গ্রেপ্তার করা যাবে না জি না, কারণ সে তো আসামি নয়, সে তো সাক্ষী। সে তো সাক্ষী, সাক্ষীকে কি অ্যারেস্ট করা যাবে ইনস্ট্যান্ট? কারণ সে মামলায় না সাক্ষী না। সেক্ষেত্রে ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন করে ফার্দার যে চার্জশিট আসবে, চার্জশিটে তাকে মানে আসামি হিসেবে কি করতে হবে, ইনক্লুড করতে হবে, দেখাতে তারপরে হবে। তাকে অ্যারেস্ট করতে হবে। অথবা মিথ্যা সাক্ষ্য দিলে উক্ত সাক্ষ্যদানের জন্য অভিযুক্ত করা যাবে। মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য পেনাল কোডে সাজা আছে না? 193 ধারায় আমরা পড়েছি মিথ্যা সাক্ষ্য প্রদানের বিষয়, 192 থেকে শুরু। আমি মিথ্যা সাক্ষ্য সম্পর্কে এখানে দেখছি 132-এ, তো মিথ্যা সাক্ষ্য যে 192 থেকে শুরু, এটা আমার মাথায় আমার চলে আসলো। আপনাদেরও আসতে হবে, এভাবে কানেক্ট করতে পারতে হবে একটা আইনের সাথে আরেকটা আইন, ঠিক আছে? প্রয়োজন এখানে জি লিখে নেবেন, স্যার এখনই লেখার দরকার নেই, চেক করবেন যে আমি সঠিক বললাম কিনা। তো চেক করে এই যে যেখানে কানেকশন আছে, মানে ইন্টার ল কানেকশন, এই যে এখানে নিচে লিখে রাখতে পারেন পিসি 192, কানেকশন হয়ে গেল। জি
আইনগুলোর মধ্যে যখন কানেকশন তৈরি করতে পারবেন তখন আইন পড়তে চমৎকার লাগবে, ভালো লাগবে। দেখবেন যে ক্লাসে দ্রুত শেষ করি ক্লাস ইন্টারেস্টিং হয় না, যে ক্লাসে একটু বেশি কথা বলি, কথা বলার চেষ্টা করি, সেই ক্লাসটা একটু বোধগম্য হয়, ইন্টারেস্টিং হয়, তাই না? তবে আজকের ক্লাসটা বেশি ইন্টারেস্টিং স্যার। আজকের ক্লাসও শেষ ক্লাস, আমি যদি একটু আজকে শেষ হচ্ছে না, শনিবারে আরেকটা ক্লাস নিব, কারণ চৌত্রিশ ধারা আচ্ছা, পর্যন্ত পড়াবো, ভালো হয় তো। এবং খুব ভালো হয়, শনিবারে আজকে ক্লাস একটু নিয়ে নেটওয়ার্ক। সোমবারে ক্লাস টেস্টটা নিব, এটা ভাবছি, কারণ অলরেডি আচ্ছা 11:30 বেজে গেছে। জি আবার স্যার। ওভারলোড করলে আপনাদেরই বোরিং লাগবে। আচ্ছা তাহলে আজকে 134 পর্যন্ত শেষ করে দিন স্যার। হ্যাঁ, এটাই চিন্তা করছি, কারণ সাক্ষ্য আইন কিন্তু জটিল আইন। সাক্ষ্য আইন জি বুঝতে জি পারলে খুবই চমৎকার, কারণ এবং সাক্ষ্য আইন পড়ার পর কোর্টে যে বসে থাকবেন, জেরা শুনবেন, আরো ভালো লাগবে, কারণ জেরায় যে প্রশ্ন সেটা খুবই চমৎকার। যখন মামলায় স্যার কাউন্টার আপনার কেস থাকে, যখন মামলায় আপনার হচ্ছে কাউন্টার কেস থাকে, কাউন্টার কেস মানে রহিম করিমের বিরুদ্ধে মামলা করেছে, করিম আবার রহিমের বিরুদ্ধে মামলা করেছে। অনেক সময় যা হার্ড গ্রিভিয়ার্স হার্ট মারামারির মামলা যেগুলো, হ্যাঁ, একজন আরেকজনকে মেরে ফাটিয়ে দিয়েছে, এই ধরনের মামলায় তখন কাউন্টার কেস দেখতে হয়। এখন আপনি যে পক্ষের আইনজীবী, ওই পক্ষ যেভাবে মামলা সাজানো হয়েছে, ওই ডিফেন্সটা আপনার অপর পক্ষের মামলাতে দাবি করতে হবে। আপনি বললেন যে সকাল 10টার ঘটনা, আর ওরা লিখেছে সকাল 9:30টার ঘটনা, তাহলে জেরাতে এমনভাবে নিয়ে আসার চেষ্টা করতে হবে যেন সবাই ওই 10টাই বলে ঘটনাটা। তাহলে কি হবে, ওদের মামলা মিথ্যা হয়ে যাবে, আমার মামলাটা কি সত্য হয়ে যাবে। তাহলে কি হবে, 2 in 1। ওদের মামলা মিথ্যা হলে ওই মামলায় আমার আসামিগুলো খালাস হবে, প্লাস এই মামলার সার্টিফাইড কপি জবানবন্দি জেরাগুলো তুলে নিয়ে যে আমার মামলাতে আমি দিয়ে বলবো কি, স্যার দেখেন এই মামলাতে তারা স্বীকার করেছে 10টার ঘটনা, তার মানে এটাই সঠিক, তারাই মিথ্যা বলছিল, তারাই মিথ্যা মামলা করেছে। বুঝতে পেরেছেন? জি জি স্যার স্যার। বুঝতে পেরেছি। এগুলো হচ্ছে নিজে বাঁচা প্লাস অপরকে ফাঁসানো। তো জেরা করতে পারাটা খুবই চমৎকার। আমি সময় পেলেই জেরা শোনার চেষ্টা করি, এবং আমার মামলা রিলেটেড কোনো যদি জেরা পাই, সঙ্গে সঙ্গে আইনজীবীর সাথে কথা বলে ওই মামলার আর্জিটা কপি করে নিই, ডেপোজিশন এবং যোগাযোগ রাখি, ওই মামলার ডেপোজিশনও কপি করে নিই। সিনিয়রদের এগুলো নিলে উপকার হয়, এবং ওই অনুসারে নিজের কেস সাজাতে সুবিধা হয়। তবে আমি জেরা করি টু দ্য পয়েন্ট, বেশি বকি না, অল্প কথা বলে, কিন্তু জায়গা মতন প্রশ্ন করি। জি স্যার। 133, দুষ্কর্মে সহযোগী অ্যাকমপ্লিশ। রাজসাক্ষী হচ্ছে অপশনাল, মানে সকল অ্যাকমপ্লিশ কিন্তু রাজসাক্ষী নয়, তবে কিছু কিছু অ্যাকমপ্লিশ রাজসাক্ষী হতে পারে, কিন্তু সকল রাজসাক্ষী অ্যাকমপ্লিশ। জটিল করে জি জি। ফেললাম না, বুঝতে পারলেন? না না ঠিক আছে স্যার, ওই যে 299 আর 300 ধারার মতো পেনাল কোডে। তার মানে যারা অ্যাকমপ্লিশ তাদেরকে যদি অফার করা হয় সবকিছু বলে দাও তোমাদের ভেতরের খবর, তোমাকে কি করা হবে, বেকসুর খালাস দেওয়া হবে, তখন সে রাজসাক্ষী। তার মানে তারপর অ্যাকমপ্লিশ কমাবে। প্রথমে, তারপরে যদি মামলার গ্র্যাভিটি বা মামলা ক্র্যাক করা যাচ্ছে না, কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, তদন্ত অগ্রসর হওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে রাজসাক্ষী অফার করা হয়। সব মামলাতে তো আর রাজসাক্ষী অফার করবে না। রাজসাক্ষী মানে হওয়াটাও টাফ, আবার এটার সুযোগ আসাটাও টাফ। জি তাহলে আমরা এখানে পয়েন্ট পেলাম স্যার, মানে সকল রাজসাক্ষী দুষ্কর্মে সহযোগী, কিন্তু সকল দুষ্কর্মে সহযোগী রাজসাক্ষী নয়। ভাই দুষ্কর্মে সহযোগী না হলে তাকে রাজসাক্ষী কেন করবে, জি তাই না? তাকে কেন পুরস্কার দিবে, এমনি সাক্ষী জি করবে। জি। সে মামলার যদি আসামি না হয়, মামলার আসামি সাক্ষী হয়ে যাচ্ছে, তাই একটা ভিন্ন নাম দিতে হবে, রাজ সাক্ষী, আচ্ছা। রাজার পক্ষের সাক্ষী। জি আর সহযোগী আসামির বিরুদ্ধে যোগ্য সাক্ষী হতে পারবে কারা, রাজ সাক্ষী। ঠিক আছে? জি। তো 133 ধারা কিন্তু রাজ সাক্ষীর জন্যই তৈরি করা হয়েছে, কারণ সহযোগী আসামির বিরুদ্ধে যোগ্য সাক্ষী হতে পারাটাই কি অ্যাকমপ্লিশ হয়ে গেল কি রাজ সাক্ষী, তাই না? জি রাজ জি সাক্ষীর স্যার। অসমর্থিত সাক্ষ্যের উপর নির্ভর করে আসামিকে দণ্ড প্রদান করা হলে শুধুমাত্র এই কারণে দণ্ড অবৈধ হবে না। তার মানে অসমর্থিত মানে কি, তার মানে সার্কামস্ট্যান্সিয়াল যে এভিডেন্সগুলো পাওয়া গেছে, এটা রাজসাক্ষীর তথ্যের সাথে মিলে না, বা কোনো বস্তুগত আলামত পাওয়া যাচ্ছে না যেটা দিয়ে মামলা প্রমাণ করা যাবে। মনে করেন কি হয়েছে, ডাকাতি হয়েছে, কিন্তু ডাকাতিতে লুটকৃত মাল কোনোভাবেই উদ্ধার করা গেল না,
কিন্তু রাজসাক্ষী বলছে যে আমরা ডাকাতি করেছি 10 জন মিলে। যেহেতু মাল উদ্ধার জি। হলো না, তাহলে মামলা একটা দুর্বলতা থাকলো না। জি তার মানে হুম, রাজসাক্ষীর সাক্ষ্যটা একটু সন্দেহ তৈরি করে সামান্য হলেও। তারপরেও যেহেতু সে নিজেও নিজেকে দোষী বলছে, সেহেতু এই মামলাতে রাজসাক্ষীর শুধুমাত্র কথার উপর ভিত্তি করে দণ্ড দেওয়া যাবে, সেক্ষেত্রে সেটা অবৈধ হবে না। তার মানে 133 ধারার একটু ট্রিকই আছে। 133 ধারা প্রয়োগ করার ক্ষেত্রে বড় মামলা হবে, এবং অবশ্যই ম্যাজিস্ট্রেট কোর্টে এই ধরনের মামলার বিচার হয় না, বড় কোর্টেই হবে। ঠিক আছে। আচ্ছা। 134 সাক্ষীর সংখ্যা, কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, মাত্র একজন বা প্রয়োজনে অনেকজনও হতে পারবে। নো পার্টিকুলার নাম্বার অফ উইটনেস শ্যাল ইন এনি কেস বি রিকোয়ার্ড ফর দ্য প্রুফ অফ এনি ফ্যাক্ট। কোনো মামলায় কোনো তথ্য প্রমাণের জন্য একমাত্র একটি সাক্ষী দিয়েও কিন্তু কি মামলা প্রমাণ হতে পারে, বা মামলার পরিস্থিতি বিবেচনায় অনেকগুলো সাক্ষী হতে পারে। তার মানে মামলায় কয়জন সাক্ষী হবে সেটা কোনো নির্দিষ্ট সংখ্যা নাই।